ওকে, হ্যালো গাইস, ভালো আছো তোমরা? জি স্যার। পরীক্ষা ঠিক মতো হয়েছে আজকে? জি স্যার। ঠিক আছে, আজকে শুরু করি। ওকে, আমাদের আজকে এলডি প্রসেসটা নিয়ে আমরা একটু ডিটেইল আলাপ করব। বেসিক অক্সিজেন স্টিল মেকিং প্রসেস। সো আমরা জিনিসটা কি বেসিক্যালি সেটা নিয়ে আমরা একটু আলাপ করব। এর সিকোয়েন্স নিয়ে আলাপ করব, কি করে এটা অপারেট করে, এবং ফাইনালি আমরা দেখব যে আমরা যে এলিমেন্ট গুলোকে রিমুভ করতে চাচ্ছি সেটা কিভাবে রিমুভ করে, কি ধরনের রিয়াকশনের কাইনেটিক্সটা কেমন হয়, এবং ফাইনালি দ্য এনার্জি ব্যালেন্স নিয়ে আমরা অল্প কথা বলি। সো আমরা আগেই বলেছি যে দিস দি মোস্ট ইম্পর্টেন্ট মেথড অর দি মোস্ট বেসিক মেথড, যেটা ইউজুয়ালি নাওডে ইউজ করা হয় যেখানে হট লিকুইড পিগ আয়রন থেকে বা হট লিকুইড আয়রন থেকে আমরা স্টিল তৈরি করি। সো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেসিক প্রাইমারি মেথড or dominant method of steel making nowadays. The process involves treatment of blast furnace molten iron, যেটাকে লিকুইড পিগ আয়রন বলছি, সেটাকে একটা বেসিক লাইন বেসিক অক্সিজেন ফার্নেস, যেটা দেখতে অনেকটা কনভার্টারের মতো বাট স্লাইটলি ডিফারেন্ট, আমরা ছবি দেখবো পরে। সো একটা বেসিক অক্সিজেন ফার্নেস ভেসেল, যেটাকে আমরা কনভার্টার বলি না, এটাকে জাস্ট বেসিক অক্সিজেন ফার্নেস বলা যেতে পারে। তো এখানে আমরা ব্লাস্ট ফার্নেসের থেকে যে প্রোডাক্ট বেরোলো লিকুইড মেটাল, সেটা কম্পোজিশন অ্যারাউন্ড 3 to 4% কার্বন থাকে, ম্যাঙ্গানিজ লেস দেন 1% থাকে, সিলিকন একটু বেশি থাকে, অ্যান্ড ফসফরাস একটু বেশি থাকে, 0.2%। তো স্টিল স্ক্র্যাপ আর অলসো ইউজ, আমরা জানি একটা সার্টেন লেভেল পর্যন্ত আমরা স্টিল স্ক্র্যাপ ইউজ করতে পারি এই ধরনের প্রসেসে। করতেই হবে নট নেসেসারি, বাট ক্যান বি ইউজড। আর এটার আরেকটা মেইন ফিচার্স যেটা, সেটা হলো যে আমরা একটা স্টিলটা তৈরি করি, লিকুইড পিগ আয়রনকে রিফাইন করি বাই ইউজিং হাই পিউরিটি অক্সিজেন, অলমোস্ট 99% এর উপরে হতে হবে। সো হাই পিউরিটি অক্সিজেন ইনজেক্ট করা হয় লিকুইডের মধ্যে, বাথের মধ্যে, ইউজিং এ লেন্স, বা আমরা কি বলবো এটাকে, একটা সোজা ভাষায় একটা পাইপের মাধ্যমে, ওয়াটার কুল পাইপের মাধ্যমে আমরা মুখের থেকে, ভেসেলের মাউথ থেকে ইনসার্ট করি। In most of the steel making practice, hot metal is pre-treated. আমরা একটা গত ক্লাসে প্রিট্রিটমেন্টের কথা বলেছি, এবং আমরা বলেছি যে নাওডে মডার্ন ট্রেন্ড যেটা, সেটা হলো যে as far as possible সিলিকন সালফার ফসফরাসকে আগে থেকেই রিমুভ করে ফেলা, যাতে করে বেসিক অক্সিজেন ফার্নেসের যে অপারেশন যেগুলো হবে সেগুলো ইমিডিয়েটলি জাস্ট মেল্টিং অ্যান্ড পোরিং এর পর্যায়ে যায়। তো টুকটাক অল্প কিছু রিফাইনিং হতে পারে। So pre-treat করা হয়, remove silicon, phosphorus and sulfur liquid metal as far as possible. So basic oxidation process যেটা আমরা normally যেটা বলি BOS, refining of hot liquid metal is performed using 3 different processes. আমরা কেবলমাত্র উপর থেকে লিকুইড অক্সিজেন চার্জ করতে পারি, অথবা দুই দিক থেকে চার্জ করতে পারি, অথবা শুধু নিচের থেকে চার্জ ব্লো করতে পারি। তো তিন ভাবে, টপ ব্লোন, বটম ব্লোন এবং কম্বাইন্ড ব্লোন, এই তিন ধরনের প্রসেসিং ইউজ করা যেতে পারে। টপ ব্লোনটা সবার আগে ডেভেলপ হয়েছে এবং স্টিল দিস ইজ দ্য মোস্ট পপুলার ওয়ান। এটার অনেকগুলো নাম আছে, মোস্ট কমনলি এটাকে এলডি প্রসেস বলে, ইউরোপিয়ান এটা সাধারণত ইউজ করে। এল এবং ডি দুইটা শহরের নাম থেকে এসছে, লিঞ্জ অ্যান্ড ডোনাউইস। ইউকে তে এটা বিওএস, বেসিক অক্সিজেন স্টিল মেকিং বলে। আমেরিকারা সাধারণত বিওএফ বলে, বেসিক অক্সিজেন ফার্নেস প্রসেস, বিওএফ প্রসেস। এবং ইউএসএ তে বিওপি, বেসিক অক্সিজেন প্রসেস। যেটাই হোক, আমরা এলডিটা এখানে বেশি ইউজ করবো, বাট ইট ক্যান বি
equally said by other names. বটম ব্লোয়িং যেটা, সেটাকে সাধারণত দুইটা নামে বলা যেতে পারে। একটা হলো ওবিএম, অক্সিজেন বটম ব্লোন মেশিন প্রসেস, ওবিএম প্রসেস। আরেকটাকে বলে কিউবিও প্রসেস। কিউতে কোয়াইট হতে পারে, কুইক হতে পারে, যেটাই বলি না কেন। সো কোয়াইট অর কুইক বেসিক অক্সিজেন প্রসেস। তো এটা হলো বটম ব্লোয়িং প্রসেস। কম্বাইন্ড ব্লোয়িং এর নাম খুব একটা এরকম কোনো নাম নেই, বাট ইট ক্যান বি ইউজড। সো মেইনলি এই কম্বাইন্ড ব্লোয়িং যেটা, সেটা হলো প্রোডাক্টিভিটি যদি রেজ করতে চাই, বা তার মানে হলো যদি আমরা আরো কম সময়ের মধ্যে যদি স্টিল তৈরি করতে চাই সেটা, অথবা আরো বেটার মানে রিফাইনিং প্রসেসটা আরো বেটার যদি করতে চাই, তাহলে পরে আমরা সাধারণত কম্বাইন্ড ব্লোয়িং উপর থেকে নিচে থেকে দুই দিক থেকে আমরা অক্সিজেন গ্যাস ফ্লো করাতে পারি। তো ছবির মাধ্যমে যদি দেখি, সো দিস ইজ এ টপ ব্লোয়িং প্রসেস। সো দিস ইজ দ্য বেসিক অক্সিজেন ফার্নেস। আমরা কনভার্টারে দেখেছিলাম যে মুখটা একটু বাঁকা থাকে, সো মুখটা এই ধরন হয়ে এরকম চলে আসে। সেখানে একদম কনসেন্ট্রিক একটা মাউথ থাকে, মাউথটা চিকন অবভিয়াসলি, এবং উপর থেকে লেন্স নিচে থেকে ইনসার্ট করা হয়। এবং বাসের লেভেলটা খেয়াল করো, টোটাল যে বাস মানে ভিতরে যে ভলিউম যাচ্ছে তার চেয়ে অনেক কম বাস লেভেল থাকে। বিকজ উই নো দ্যাট যে যখন আমরা অক্সিজেন ব্লো করা শুরু করি, প্রচুর পরিমাণে ফ্রথ জেনারেট করে, প্রচুর পরিমাণে এজিটেশন হয়, সুতরাং তার জায়গাটা রাখা হয়, যে জন্য লিকুইডটা কখনো ভরে ফেলা হয় না, এটা সার্টেন লেভেল পর্যন্ত। ঠিক আছে, সো দিস ইজ দ্য টপ ব্লোন বেসিক ফার্নেস বা এলডি প্রসেস। দিস ইজ বটম ব্লোয়িং প্রসেস, যেখানে নিচ থেকে বটম অক্সিজেন ব্লো করা হচ্ছে। অক্সিজেন ব্লো করার সময় কিছু কুল্যান্ট হিসাবে হাইড্রোকার্বন গ্যাস পাস করা হয়। তার মানে একটা হোলের মাঝখানে আরেকটা হোল থাকে, মাঝখানে হোল দিয়ে যেটা অক্সিজেন ব্লো করে, এবং চারিপাশের যে কভারেজ যেটা আছে সেটা দিয়ে হাইড্রোকার্বন যায়। সো তিনটা ওপেনিং থাকতে পারে, এখানে তিনটা ওপেনিং দেওয়া হয়েছে। সো দিস ইজ দ্য বটম ব্লোয়িং প্রসেস। এন্ড আরো কতগুলো কম্বাইন্ড ব্লোন যেটা আছে, সো উপর থেকে অক্সিজেন দিচ্ছি, নিচে থেকে অক্সিজেনও দিতে পারি, বা হেজিটেশনের কারণে অন্য গ্যাসও দিতে পারি, যেমন এখানে আর্গন গ্যাস, নাইট্রোজেন গ্যাস। সো এখানে ইনার্ট গ্যাস এখানে মুভ করা হচ্ছে বা ইউজিং এ পোরাস প্লাগ। সো এটা পোরাস রিফ্র্যাক্টরি টাইপের কিছু একটা, যেটা বিরুদ্ধে অক্সিজেন গ্যাস ক্যান পাস, সেটা হতে পারে, অথবা সিম্পলি পুরা বটমটাই ডিফারেন্ট, আগে থেকে যেটা বলেছি যে কুল টু এয়ার, এই হাইড্রোকার্বন দিয়ে কুলিং করে যে টু এয়ারটা আছে সেই টু এয়ারটার মাউথটাকে কুলিং করা হয়। তো এটা একটা আছে, অথবা আরেকটা যেটা আছে জাস্ট টপ লেন্স আছে, কিন্তু এখানেও বটম এটার মতো পোরাস প্লাগ না, কিন্তু সেম গ্যাসই ফ্লো করা হচ্ছে, বাট ইউজিং টু এয়ার। সো দিস ইজ দ্য কম্বাইন্ড ব্লোয়িং, জাস্ট এই ধরনের হয়ে থাকে, ছবির মাধ্যমে এটা দেখানো হচ্ছে। সো বেসিক অক্সিজেন প্রসেস আমরা এলডি প্রসেসটা এখন মূলত ডিল করবো, অন্য প্রসেসগুলো আমরা পরে ক্লাস আলাপ করবো। So the oxygen steering process rapidly refined the charge of molten pig iron and to some extent scrap of the day into steel of desired carbon and temperature using high purity oxygen. ঠিক আছে, তো অন্যান্য এলিমেন্টের কথা বলা হলো না, এগুলো অলমোস্ট রিফাইন করে ফেলা হয়। Steel is made in discrete batches called heat. So প্রতিটা ব্যাচই হিট বলা হয়, and the furnace or converter is barrel shaped, আমরা ছবি দেখলাম, open top defect line vessel that can be rotated using a trunnion. So the purpose টা কি তাহলে, এই এলডি প্রসেসের পারপাস হলো আমরা কার্বন যা থাকবে সেটাকে 1% এর নিচে নামিয়ে আনবো। ঠিক আছে, সো ইউজুয়ালি 0.1% পর্যন্ত আনা যেতে পারে। কন্ট্রোল সালফার এন্ড ফসফরাস, যদি রিফাইনিং প্রয়োজন পড়ে রিফাইনিং করব, না হলে পরে এটাকে অ্যাকসেপ্টেবল লেভেল আগে যতটুকু আমরা প্রি ট্রিটমেন্ট করে করেছি, তারপরে ফার্দার যদি প্রয়োজন পড়ে সেটুকু আমরা করবো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই ডিউরিং দ্য অপারেশন টেম্পারেচারটাকে সুইটেবল টেম্পারেচারে নিয়ে যেতে হবে ফর পোরিং। আমরা জানি যে কাস্টিং প্রসেস, তোমরা কাস্টিং করেছো, হ্যাঁ করেছো, কাস্টিং এর মধ্যে আমরা দেখেছি যে আলটিমেটলি ফাইনাল যে প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে সেটা গ্রেন সাইজ বা প্রপার্টি ডিপেন্ড করে পোরিং টেম্পারেচার উপরে। সো এখানেও একই কথা প্রযোজ্য, আমরা যে প্রোডাক্ট তৈরি করছি সেটা হলো বিলেট। সো বিলেটের গ্রেন সাইজ কেমন হবে সেটা পোরিং টেম্পারেচার সাথে অ্যাসোসিয়েটেড। সো একটা আইডিয়াল পোরিং টেম্পারেচার পর্যন্ত আমাকে তুলতে হবে। ঠিক আছে, এটা রেজ করতে হবে আইদার বাই কেমিক্যাল রিঅ্যাকশন অথবা অন্য কোনো ভাবে। So a typical configuration is to produce a 250 ton heat in about 45 minutes. So that's the
এভারেজ একটা লিমিট বলা হচ্ছে। তো সাধারণত 30 থেকে 65 মিনিটের মধ্যে ভ্যারি করতে পারে, ডিপেন্ডিং অন দ্য quality of the steel to be desired. Okay, so required quantity of hot metal, scrap, and oxygen and fluxes. That's the raw material. Vary according to their chemical composition and according to the final chemical conversion temperature of the product. আমরা কি কেমিস্ট্রি চাই ফাইনাল স্টিলের কোন টেম্পারেচার করতে চাই তার উপর ডিপেন্ড করে হট মেটালের কেমিস্ট্রি, স্ক্র্যাপের কেমিস্ট্রি, কতটুকু অক্সিজেন দিতে হবে, ফ্লাক্স দিতে হবে, সেটার উপর ডিপেন্ড করে। ফ্লাক্সেস আর অ্যাডেড আর্লি, আমরা আগে বলেছি যে যেহেতু টাইম ইজ লিমিটেড, সুতরাং আমাকে মানে প্রায়োরিটি হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা স্ল্যাগ জেনারেট করা, বেসিক একটা স্ল্যাগ জেনারেট করা। সুতরাং ক্যালসিয়াম অক্সাইড যেগুলো আমরা দেই বা অন্যান্য ফ্লাক্সিং এজেন্ট যেগুলো দেওয়া হয় সেগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল দেওয়া, যাতে করে খুব কুইকলি একটা ফ্লুইড স্ল্যাগ কন্টেনিং হাই ক্যালসিয়াম অক্সাইড ক্যান বি প্রডিউসড। Control the sulfur phosphor and control erosion of the furnace refractory line. যতক্ষণ পর্যন্ত ক্যালসিয়াম অক্সাইড না দেওয়া হচ্ছে, যতক্ষণ পর্যন্ত বেসিক স্ল্যাগ তৈরি করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু যদি সিলিকা জেনারেট, আমরা বলছি প্রথমেই সিলিকা জেনারেট করে, আমরা সিলিকনের রিমুভালের শর্ত দেখেছিলাম যে লো টেম্পারেচার। সো ইনিশিয়াল স্টেজেই সবকিছু সিলিকন রিমুভ হয়ে যায়। সো বাথ কন্টেইনস হিউজ কোয়ান্টিটি অফ সিলিকা, লাইনিং হলো বেসিক। সো সিলিকাটাকে যদি নিউট্রালাইজ না করি অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাহলে লাইনিং নষ্ট হতে থাকে। সেই জন্য ফ্লাক্স গুলো যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে একটা বেসিক স্ল্যাগ ক্যালসিয়াম অক্সাইড দেবো সিলিকাটাকে নিউট্রালাইজ করার জন্য। এনার্জি রিকোয়ার্ড টু রেজ চার্জেস অফ স্টিল মেকিং প্রোভাইডেড বাই কেমিক্যাল রিঅ্যাকশনস, আমরা এটা দেখেছি। কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে সিলিকন ডাইঅক্সাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কার্বন অক্সাইড, এই তিনটা হলো মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যাকশন হিট জেনারেট করার জন্য। তো প্রিন্সিপাল এলিমেন্টস যেটা আমরা কনসিডার করি সেটা আমরা জানি, সিলিকন, কার্বন, ম্যাঙ্গানিজ, ফসফরাস। The liquid pigment of the hot metal provides almost all silicon, manganese, phosphorus. যেহেতু আমরা স্টিল স্ক্র্যাপ ইউজ করছি, সো স্টিল স্ক্র্যাপের মধ্যে ইম্পিউরিটি পরিমাণ খুবই কম, সুতরাং আমরা ধরে নিতে পারি যে প্রায় সবটাই আসে হলো লিকুইড পিগার, মানে লিকুইড মেটাল আমরা যেটা বলছি সেখান থেকে। হাই টেম্পারেচার and intense stirring resulting from the oxide blow contribute the fast oxidation of this element cause rapid large energy release. So reaction যেটা ফর্ম করে সিলিকন, কার্বন, ম্যাঙ্গানিজ, এই তিনটার থেকেই মোস্টলি, এবং ভেরি কুইকলি যেহেতু এগুলো তৈরি হয়ে যায় প্রথম দিকেই, সুতরাং টেম্পারেচার ভেরি কুইকলি জেনারেট করে, এবং যখন থেকে কার্বন জেনারেট করা শুরু করলো তখন তো বটেই, অ্যাট দ্য সেম টাইম আমাদের যে লেন্স দিয়ে যে অক্সিজেন ব্লো করছে সেই লেন্সের হাইটের উপর ডিপেন্ড করে স্টিয়ারিং বা বাথ হেজিটেশন সেটা প্রোভাইড করা যায়। কার্বন when oxidized from carbon monoxide, আর অন্যান্য যেগুলো আছে সেগুলো স্ল্যাগ তৈরি করে, ঠিক আছে। রিগোরাস স্টিয়ারিং হেল্প করে যাতে এই স্পিডি রিঅ্যাকশনের জন্য। ডিউরিং ব্লো ইমালশন ফর্ম করে, ইমালশনটা কিভাবে ফর্ম করছে সেটা হলো স্ল্যাগের সাথে মেটালের ড্রপলেট মিশে একটা ইমালশন ফর্ম করে, ঠিক আছে। এবং এই ইমালশনটা ফর্ম করাই মানে হলো যে সারফেস এরিয়া ট্রিমেন্ডাসলি বেড়ে গেল, এবং সারফেস এরিয়া বেড়ে যাওয়ার কারণেই রিঅ্যাকশনটা ফাস্টার হয়ে যায়। When blow is finished, slag floats on the top of the steel bar because of the low density. So ultimately, frothing reaction যখন শেষ হয়ে গেল, আলটিমেটলি সব সাবসাইড করে স্ল্যাগটা উপরে আসতে থাকে। আর কার্বন মনোক্সাইডের ঘটনা যেটা ঘটে, কার্বন মনোক্সাইড যখন ফর্ম করার পরে ইনিশিয়ালি যেহেতু হাই টেম্পারেচার, সো কার্বন মনোক্সাইড ফর্ম করে। কার্বন মনোক্সাইড যখন উপর দিকে যে বাতাসে কি বলে এটাকে, মাউথ ইজ ওপেন, তো কার্বন মনোক্সাইড যখন মাউথ থেকে বেরিয়ে যাওয়া শুরু করে, মাউথের মধ্যে এই কার্বন মনোক্সাইডটা বাতাসের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে। সো ওই কার্বন ডাইঅক্সাইডের ফ্লেম যখন জেনারেট করে তখন থেকে আমরা বুঝতে পারি যে রিঅ্যাকশনটা হচ্ছে, কার্বন মনোক্সাইড রিঅ্যাকশন হচ্ছে, এবং যখন কার্বন প্রায় শেষ হয়ে যায় তখন ফ্লেমটা আস্তে আস্তে সাবসাইড করে। ফ্লেম সাবসাইড করা মানেই কার্বন শেষ হয়ে গেছে, and that's the end of the process ইমাজিন করা। ওকে, সালফার কন্ট্রোল একটা ইম্পর্টেন্ট ইস্যু অফ দ্য স্টিল মেকিং প্রসেস। ফসফরাসটা আমরা সাধারণত we can control by selecting a proper charge. আমরা চার্জের লিকুইড পিগারকে ক্লাসিফাই করেছিলাম, মনে আছে? পিগারকে ইন জেনারেল ক্লাসিফাই করেছিলাম। লিকুইড পিগারকে ইকুয়ালি ক্লাসিফাই করা যায় যে লো ফসফরাস, হাই ফসফরাস, মিডিয়াম ফসফরাস এক্সেট্রা লেভেলে। সো
সালফারটা রিমুভ করাটা একটা বড় ইস্যু, কারণ সালফার কন্টিনিউয়াসলি পিক আপ হতে থাকে। আমরা ইয়ের ভিতরে দেখেছি, ব্লাস্ট ফার্নেসে দেখেছি কোক ইউজ করা হচ্ছে, তো সেখান থেকে সালফার চলে আসছে। আর এখানেও যত যে বিভিন্ন ধরনের চার্জ ইউজ হয় তার মধ্যে থেকে সালফার চলে আসে। তো সালফার রিমুভ করাটা ইম্পর্টেন্ট একটা ইস্যু, and this is accomplished by first removing most of the liquid particle before charge. আমরা দেখেছি ট্রিটমেন্ট করে যতটা পারা যায় সরানো হয়, তারপরেও যদি করা হয় তাহলে কেমিক্যাল কম্পোজিশন বা স্ল্যাগ চেঞ্জ করা, কারণ আমরা দেখেছি যে ফসফরাস এবং সালফারের কন্ডিশন লিটল ডিফারেন্ট। সুতরাং সালফার রিমুভ করতে গেলে আমাদের স্পেশাল আরেকটা স্টেপ পার করতে হবে। ওকে, শপের কথা যে চিন্তা করি, আলটিমেটলি যেখানে আমরা স্টিল তৈরি করছি, আমরা বলেছি যে এই স্টিল মেকিং প্ল্যান্ট যেটা, যদি প্রাইমারি স্টিল তৈরি করি তাহলে এটা যারা ইন্টিগ্রেটেড সব, এক পাশে ব্লাস্ট ফার্নেস আছে, সেখানে কোর দিয়ে লিকুইড পিগার্ন তৈরি হচ্ছে এবং সেই লিকুইড পিগার্নটা ক্যারি করে স্টিল তৈরি হচ্ছে। সো একটা 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 প্ল্যান্টের মধ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটানো হয়। ব্লাস্ট ফার্নে বেসিক অক্সিজেন প্রসেস যে জায়গাটায় হচ্ছে সেটা যদি লেআউট করি, অনেক কিছু besides the furnace there are so many things to be considered. For example, ফার্নেস থেকে সাপোর্ট করতে ফাউন্ডেশন তৈরি করতে হবে, ফার্নেস রোটেট করার জন্য একটা ব্যবস্থা করতে হবে, ওয়াটার কুলিং সিস্টেম থাকতে হবে, এক্সস্ট বেরিয়ে যাওয়ার সিস্টেম থাকতে হবে, অক্সিজেন ইনজেকশনের জন্য লেন্স, যেটা লেন্সকে সাপোর্ট করা, লেন্সকে নামানো বাড়ানো, লেন্সের ভিতরে গ্যাস ব্লো করা, পানি দিয়ে কুল করা, সেগুলোর অবস্থা থাকতে হবে। যদি আমরা বটম ব্লোন করি তাহলে বটমের জন্য ব্যবস্থা করতে হবে, চার্জিং সিস্টেম থাকতে হবে, স্ল্যাগ ডেলিভারি সিস্টেম থাকতে হবে, স্ল্যাগ ডিসপোজাল সিস্টেম থাকতে হবে, ডিসকালিং সিস্টেম। স্কালিং মানে হলো যদি ফার্নেস লাইনিং এর মধ্যে মেটালে লেগে যায়, মেটালে অ্যাড হয়ে যায়, ওইটাকে বলে স্কাল, তখন এটাকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। তো আরো নানাবিধ অক্সিলারি সিস্টেম আছে, যেমন টেম্পারেচার মেজারের জন্য ব্যবস্থা, স্যাম্পলিং করার ব্যবস্থা, রিফ্র্যাক্টরি ইন্সপেকশন করার ব্যবস্থা, এটসেট্রা। So many things to be considered while making steel in a basic oxygen furnace. সব লেআউট, তো এই যে প্রতিটা সিস্টেম তাদের মধ্যে রেশনাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে করে সবগুলোর মধ্যে স্মুথ অপারেশন করা সম্ভব হয়। তো এখানে একটা টিপিক্যাল একটা ছবি দেখানো হয়েছে। তো বেসিক্যালি গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে সমস্ত কাণ্ডগুলো ঘটে, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এই সো 4টা ফ্লোরের মধ্যে জুড়ে এই জিনিসগুলো আছে। ফার্স্ট ফ্লোর থেকে অপারেশন গুলো সব করা হয়। তো দিস দ্য ফার্নেস, এটা হুড, এটা দিয়ে ফ্লো গ্যাস বেরিয়ে যায়। এটা হলো লেন্সিং সিস্টেম। সো লেন্সিং, এই লেন্সটাকে নামানো উঠানোর জন্য এইটার একটা ব্যবস্থা আছে। চার্জিং টপ ফ্লোরে এই ইয়ে থেকে কনভেয়ার বেল্টের মাধ্যমে চার্জ আসতেছে, এগুলোকে স্টোর করা হয়, কোক, স্পার মানে ফ্লোরস্পার, ওর, লাইম এক্সেট্রা। সো বিভিন্ন স্টোরের মধ্যে আলাদা আলাদা করা হয়, এগুলো অটোমেটিক ওয়েটিং করে অটোমেটিক এটার ভিতরে চার্জিং, ঠিক আছে, সেখানে চার্জিং করা হয়। আর যদি অ্যালয় এডিশন করা হয়, অ্যালয় এডিশনটা সাধারণত ফার্স্ট ফ্লোরে করা হয়, ঠিক আছে। তো ব্যাচিং হপার, নানাবিধ ব্যাচিং হপার আছে, সেখান থেকে এই আগের মতোই সব ওজন করে রেখে এটাকে চার্জ করা। সো একটা হিউজ একটা অপারেশনস আমাদের ব্লাস্ট ফার্নেস, সরি বেসিক প্রসেস। ডিজাইন অফ কনভার্টার, ওকে, এটা নিয়ে আমরা খুব বেশি আলাপ করবো না, জাস্ট জিনিসটা দেখতে কেমন সেটা নিয়ে আলাপ করবো। ডিজাইন বলতে আমি করি, ডিজাইন যে ইনক্লুডেড সেটা হলো যে ভলিউম ক্যাপাসিটি কত হবে, রিফ্লেক্টিভ লাইনিং কিরকম হবে, কতটুকু হাইট পর্যন্ত লিকুইড দিতে হবে, লিকুইডের উপরে কতটুকু খালি জায়গা থাকতে হবে, অক্সিজেন ব্লো রেট কত হবে, এই সব কিছু ইনভলভ ডিজাইনিং এ কনভার্টার, ঠিক আছে। তো ওগুলো নিয়ে আমরা খুব একটা আলাপ করবো না, আমাদের যেহেতু এই সেমিস্টারে সময় কম পড়ে গেছে। From the metallurgical point of view, ideal converter keeps the liquid steel in space. আমরা জানি, just like converter, লিকুইডটা জাস্ট উপরে ফ্লোট করে যদি আমরা বটম ব্লোয়িং করি। আর যদি টপ ব্লোয়িং করি তাহলে পরেও এখানে যে সাসপেনশন এজিটেশন হয়, এজিটেশনের কারণে অ্যাজ ইফ এটা উপরে ভাসতেছে, ঠিক আছে, লিকুইডের পরিমাণ কম, সো পুরাটাই সাসপেনশনের মধ্যে আছে, এজিটেশনের মধ্যে আছে। So allow all necessary material reaction during this stage. টেম্পারেচারটা অ্যাপ্রক্সিমেটলি 1400 থেকে 1600 মধ্যে, এবং আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়তে থাকে। মেকানিক্যাল পার্ট যেটা আছে
which keeps the liquid steel in space is a steel shell lined with refractory material. So আমাদের মেইন ফানেস যেটা সেটা হলো স্টিলের একটা শেল লাইন উইথ রিফ্রাক্টরি, কয়েকটা লাইনিং থাকে, আমরা একটু পরে ছবি দেখছি। Inner volume is maximized to achieve optimum metallurgical process without slopping or slag. So আমরা দেখেছিলাম যে একটা অল্প পরিমাণে একটা লেয়ার লিকুইড লেয়ার থাকে, বাকি জায়গাটা বড় একটা জায়গা খালি থাকে, তাই না? A ratio of 3 meter square internal volume per ton of liquid is typically converted. So প্রতি 1 টনের জন্য 3 meter cube volume লাগে, including all the gases, all the suspensions liquid এর মধ্যে আছে, বা all the froth যেটা জেনারেট করে সবকিছু মিলিয়ে। Vessel is supported by suspension system যেটা লোড টুনিং রিংয়ের মধ্যে চলে যায়। তো জিনিসটা দেখতে এরকম। তো এটা হলো স্টুনিয়ন রিং, মানে একটা রিং এর মধ্যে ফানেসটা বসানো আছে, ঠিক আছে? তো একটা ভার্টিক্যাল হরাইজন্টাল একটা রিং আছে, রিং এর মধ্যে বসানো আছে, এবং এই রিংটাকে টিল্ট করা যায়, এরকম ভাবে টিল্ট করা যায়, এবং এই টিল্টিং এর জন্য একটা ডিভাইস এখানে বিয়ারিং এর মাধ্যমে এটা করা আছে। তো এটাকে ঘোরালে পরে ফানেসটা ঘুরতে থাকে, ঠিক আছে? তো তার মানে একটা ভেসেল আমাদের রিফ্রাক্টরি, দিস ইজ দ্য মেইন ভেসেল, মেইন ফার্নেস, রিফ্রাক্টরি লাইনিং দিয়ে আছে, প্রোটেক্টিভ স্ল্যাগ শিল্ড, এখানে একটা স্ল্যাগ শিল্ড মাঝে মাঝে দেওয়া হয়। টুনিয়ন রিং এর কথা এটা আমরা দেখলাম, সো দিস ইজ দ্য টুনিয়ন রিং। তারপরে সাসপেনশন সিস্টেম, সো দিস ইজ দ্য সাসপেনশন সিস্টেম। তার সাথে টুনিয়ন পিন টাইপের কিছু আছে যেটা দিয়ে ধরে রাখে, এবং একটা অক্সিজেন লেন্স যেটা এখানে দেখানো হয়। এন্ড সাইজ অফ দ্য ভেসেল আলটিমেটলি 30 থেকে 400 টন পর্যন্ত হতে পারে। 400 টন মানে হিউজ একটা ফার্নেস। সো লাইনিং এখানে যেটা দেওয়া হচ্ছে, কারণ এখানে যেহেতু সময় কম, রিঅ্যাকশন ইজ ভেরি ফাস্ট, এবং এই কারণেই মোর সিভিয়ার কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড মেকানিক্যাল অ্যাবিউজ হয় ইনসাইড দ্য ফার্নেস। সো রিফ্রাক্টরি যেটা ইউজ করতে হয় সেই জন্যই ডাবল লাইনিং রিফ্রাক্টরি ইউজ করা হয়, এবং হাই কোয়ালিটি রিফ্রাক্টরি ম্যাটেরিয়াল ইউজ করা হয়। আরেকটা হলো পার্টিকুলারলি যদি আমরা লো কার্বন অ্যালয় স্টিল তৈরি করি, লো কার্বন স্টিল তৈরি করলে মানে কি আরো বেশি রিঅ্যাকশন হবে। তো আরো বেশি রিঅ্যাকশন করতে গেলে আরো বেশি অ্যাবিউজ হবে অন দ্য লিকুইড মেটাল, ঠিক আছে? যার কারণে এখানে দেখো একটা যেটা আছে, আমরা কলম। তো ফার্স্ট হলো শেলের পরে একটা আছে হলো সেফটি লাইনিং, সেখানে একটা দুইটা দিয়ে সেফটি লাইনিং দেখানো হচ্ছে, আর এইটা হলো ওয়ার্কিং লাইনিং। লাস্ট একটা ওয়ার্কিং লাইনিং, এটাই বেশি করে ক্ষয় হতে থাকে, আর এটা মোটামুটি সাপোর্ট করে। বটমটা টোটালি সেপারেবল, এটাকে জাস্ট একটা হিঞ্জের মাধ্যমে এখানে লাগানো হয়েছে। সো বটমে বেশি বেরিংস হয়, চার্জিং এর সময় যদি আমরা স্ক্র্যাপ চার্জ করি, সো এই বটমটা যদি বেশি ওয়্যার এন্ড টিয়ার হয়, জাস্ট বটমটা খুলে আরেকটা বটম রিপ্লেস করা যায়, ঠিক আছে? তো সেফটি লাইনিং বার্ন পিচ ইমপ্রেগনেটেড ম্যাগনেসাইট, সো এটা ম্যাগনেসাইটের একটা সেফটি লাইনিং। ওয়ার্কিং লাইনিংটা ডিফারেন্ট হতে পারে, অবশ্যই বেসিক লাইনিং এর মধ্যে পাবেন, এবং থিকনেস ভ্যারি করে অপারেশনাল ওয়্যারে 300 থেকে 1000 ফিট করে। তো নরমালি 3 থেকে 5 কেজি রিফ্রাক্টরি লাইনিং কনজিউম পার টন অফ স্টিল মেড নাওয়াডে, ঠিক আছে? আমরা এর আগে ক্লাসে আমরা বলেছিলাম আনুমানিক 20 পর্যন্ত হতে পারে। ওকে, অক্সিজেন লেন্স এখানে যেটা আছে, সো দিস ইজ দ্য অক্সিজেন লেন্স, ঠিক আছে? সামনে মাউথের মধ্যে যেটা আছে সেটা হলো লেন্স, নজলের মধ্যে একটা ছিদ্র হতে পারে, মাল্টিপল ছিদ্র হতে পারে, এবং ভিতরে একটা পাইপ আছে, এবং এই পাইপের চারিদিকে আরেকটা পাইপ আছে। সো একটা পাইপের ভিতরে আরেকটা পাইপ, টু কনসেন্ট্রিক পাইপ, মাঝখানে পাইপ দিয়ে অক্সিজেন ফ্লো করে, আর চারিদিকের পাইপ যেটা আছে সেখান থেকে ওয়াটার ফ্লো করে। সো ওয়াটারের জন্য ইনলেটের জন্য একটা আছে, আউটলেটের জন্য আরেকটা আছে। সো বেসিক্যালি দিস ইজ দ্য ওভারঅল অক্সিজেন লেন্স। 8 থেকে 10 মিটার লম্বা, 20 থেকে 25 সেন্টিমিটার ডায়ামিটার, ঠিক আছে? এবং এটা ডিজাইন টু প্রডিউস নন কোয়ালেসিং ফ্রি অক্সিজেন জেট। তো জেটটা যেটা হবে সাধারণত ডাইভার্স হয়, ঠিক আছে? সো কনসেন্ট্রিক না হয়, ঠিক আছে? এবং প্রেসার 10 থেকে 12 কেজি পার সেন্টিমিটার, সো ভেরি হাই প্রেসার হতে পারে। ওয়াটার রিকোয়ারমেন্ট এগেন এটার প্রেসার 5 থেকে 7 কেজি। হাই পিউরিটি আমরা বলেছিলাম যে অ্যাটলিস্ট 99.9% অক্সিজেন ফ্লো করা হয়,
এবং স্পিড যেটা আছে সুপারসনিক স্পিড এবং 1.5 থেকে 2.5 ম্যাক। ম্যাক কাকে বলে জানা আছে ডেফিনেটলি, সাউন্ডের স্পিডটাকে ম্যাক বলে। সো সাউন্ড স্পিড যেটা আছে তার চেয়ে 1.5 থেকে 2.5 গুণ আরো বেশি স্পিডে অক্সিজেন সাপ্লাই করে। তো এই যে ম্যাক জিনিসটা আছে সেটাই একটু একটু চিন্তা করা বোঝা দরকার। সো এই যে লেন্স দিয়ে অক্সিজেন ফ্লো করছে, এই অক্সিজেন লেন্সের উপর ডিপেন্ড করছে। যদি হাইটটা যদি কম হয় তাহলে পরে কি ধরনের ঘটনা ঘটবে, হাইটটা যদি উপরে ওঠে তখন কি ধরনের ঘটনা ঘটবে, ঠিক আছে? তো এই জন্য হাইটের উঠানামা করা হয়, আমরা একটু পরে আরো ডিটেল দেখবো। তো এখানে যেটা করা হচ্ছে যে একটা সার্টেন অক্সিজেন ফ্লো রেট অনুযায়ী ডিজাইন করা হয়, রেজাল্টিং সার্টেন এক্সিট ভেলোসিটি যেটা আমি 1 নম্বরে আইডেন্টিফাই করা হয়, এবং জেট প্রোফাইলটা, এই যে প্রোফাইল যেটা আছে সেই প্রোফাইলটা অলওয়েজ ডাইভার্জেন্ট হয়ে থাকে, এবং হাইটের উপর ডিপেন্ড করে এটা আইদার স্ল্যাগ পেনিট্রেট করে অক্সিজেনটা বাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া, অথবা জাস্ট উপরে ধরে পুরাটা স্ল্যাগের উপরে ফ্লো করা, এটা হতে পারে। কনভার্জেন্ট ডাইভার্জেন্টের কথা একটু যদি চিন্তা করি, পুরো ডিজাইনটার মধ্যে একটা আছে কনসেন্ট্রিক, একটা আছে এটা কি বলে ডাইভার্জেন্ট, ঠিক আছে? তো প্রথমে গ্যাসগুলো একটা কনসেন্ট্রেটেড হয়ে একটা কনসেন্ট্রিক হয়ে যায়, যার ফলে এই জায়গাটা থাকে ম্যাক নাম্বার 1। সো এটা এমন ভাবে ডিজাইন করা হয় যে অক্সিজেন ঢুকে হলো সাউন্ড ভেলোসিটিতে, তারপরে যখন এটা ডাইভার্জ হয়ে যায় এই জায়গাটার মধ্যে, এই চ্যানেলগুলো বাই দ্য ওয়ে এটা হলো কুলিং চেয়ার চ্যানেল, যেটা ভিতরে এই পানি দেওয়া হয়, ঠিক আছে? তো এখানে সনিক ফ্লো, এখানে ম্যাক নাম্বার 1, এখানে যখন এটাকে ভলিউম এক্সপ্যান্ড করে, ভলিউম এক্সপ্যান্ড করলে পরে টেম্পারেচার ডিক্রিজ করে, প্রেসার ডিক্রিজ করে, অ্যাজ এ রেজাল্ট ভেলোসিটি ইনক্রিজ করে। ভেলোসিটি ইনক্রিজ করে ডিপেন্ডিং অন দ্য ডিজাইন, ম্যাক ভেলোসিটি একের চেয়ে অনেক ডেফিনেটলি বড় হয়। সো হাই ম্যাক ভেলোসিটিতে অক্সিজেনটা সামনের দিকে ফ্লো করে, সুপারসনিক। সো এটার একটা কোড থাকে, আর ডাইভার্জ হয়ে যাচ্ছে ডিপেন্ডিং অন দ্য ডিজাইন। মাল্টি হোল লেন্স আমরা ইউজ করতে পারি, যত হোল বাড়াবো তত অক্সিজেনের প্রেসার তত বাড়বে, সো রিঅ্যাকশন তত ফাস্টার হবে। তো আমরা ফাস্টার যদি রিঅ্যাকশন করতে চাই, দিস ইজ মোর লিকুইড মেটাল টু বি এক্সপোজ টু অক্সিজেন, ফাস্টার স্ল্যাগ মেটাল রিঅ্যাকশন এন্ড হায়ার প্রোডাক্টিভিটি। সো বেসিক্যালি এই সমস্ত কারণে লেন্স নেওয়া হয়। লেন্সের লাইফ অবশ্যই ডিপেন্ডস অন দ্য নজল, নজল যত তাড়াতাড়ি ওয়্যার হবে লেন্সের লাইফ তত কমে যাবে, ঠিক আছে? এবং এটা সাধারণত যদি হাই টেম্পারেচার হয়, যদি লিকুইড মেটাল এর নজলের মধ্যে লেগে যায়, অ্যাডিয়ার্ড হয়ে যায়, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতে পারে, মেকানিক্যাল ডিফেক্ট হতে পারে, এবং আমরা জানি যে এখানে এক্সপানশন কনট্রাকশন হচ্ছে, সো প্রপার্টি এবং স্টিল টিউব দুইটার মধ্যেই থার্মাল ক্রিপ হতে পারে। সো এই সমস্ত কারণে ওয়ারেন্টি তো অবশ্যই আছে, হাই ভেলোসিটিতে বাতাস যাচ্ছে, সো তার জন্য একটা ওয়্যার হবে। তো এই সমস্ত কারণে সাধারণত লেন্সের লাইফ নষ্ট হতে পারে, তবে তারপরেও এটা ফিউ হান্ড্রেড হিট পর্যন্ত অবশ্যই চলতে হবে, না হলে পরে ইকোনমিক্যাল প্রোডাকশন হবে না। ওকে, ফিড মেটাল কি ইউজ করা হয় ডিউরিং এলডি প্রসেস? আমরা কি ধরনের মেটাল ইউজ করি সেগুলো সম্বন্ধে আমাদের মোটামুটি আইডিয়া হয়েছে গত ক্লাসে। এখানে আমরা যেগুলো ইউজ করি জাস্ট একটু হাইলাইট করি। হট মেটাল দেওয়া হচ্ছে, আমরা বলেছিলাম যে আপ টু 95% হতে পারে, ঠিক আছে? টেম্পারেচার ইউজুয়ালি 1300 পর্যন্ত, সো লিকুইড যেটা আসছে সেটা 1300 ডিগ্রি সেন্টিগ্রেড লিকুইড ভিতরে ঢুকতেছে, এবং আমরা এটাকে প্রি ট্রিটমেন্ট করেছি যাতে সিলিকন অলমোস্ট শেষ হয়ে গেছে, সালফারও কম আছে, ম্যাঙ্গানিজটা বেশি আছে। ম্যাঙ্গানিজ প্রি ট্রিটমেন্ট করা হয় না বাই দ্য ওয়ে, আমরা শুধু সিলিকন ম্যাঙ্গানিজ সালফার ফসফরাস করে থাকি। হাই ম্যাঙ্গানিজটা এসেনশিয়াল। কেন এসেনশিয়াল? বিকজ আমরা বলেছি যে রিঅ্যাকশন এখানে হইতে হবে, না হলে পরে এনার্জি পাওয়া যাবে না, কারণ কেমিক্যাল রিঅ্যাকশনই আলটিমেটলি এনার্জিটা দেয়। অ্যাজ এ রেজাল্ট সিলিকন যেহেতু কমে ফেলেছি, সো রিঅ্যাকশন কে করবে? সো ম্যাঙ্গানিজটা সেই জন্য প্রয়োজন, হাই ম্যাঙ্গানিজ থাকতে হবে, না হলে পরে টেম্পারেচার হবে না। কোল্ড পিগারনটা সামটাইমস আমরা চার্জ করি, স্টিল স্ক্র্যাপ সামটাইমস চার্জ করি। সো এগুলো সবই হলো ইয়ের সোর্স, আয়রনের সোর্স। ওর মাঝে মাঝে দেওয়া হয় অ্যাজ এ কুল্যান্ট। কুল্যান্ট মানে কি? মনে করো টেম্পারেচার অনেক বেশি হয়ে গেছে, ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে, টেম্পারেচার অনেক বেড়ে গেছে, টেম্পারেচার কমানোর জন্য তখন আমরা আয়রন ওর চার্জ করি। আয়রন চার্জ করে তিনটা জিনিস হচ্ছে, কোল্ড আয়রন ওর দিচ্ছি, তো টেম্পারেচার ফল করবে, আয়রনের সোর্সও আয়রনও খাবার হচ্ছে, এট দ্য সেম টাইম অক্সিজেনও সাপ্লাই করা হচ্ছে। তো আয়রন ওরের তিনটা ফাংশন আছে। ডিআরআই আমরা দিচ্ছি মেইনলি আয়রন সোর্স হিসাবে, এন্ড এট দ্য সেম টাইম
কুল্যান্ট অর ডাইলুটেন্ট শব্দটা ইউজ করা উচিত ছিল। তো এটা ডাইলুটেন্ট হিসেবে কাজ করে যদি আমরা কম্পোজিশনকে ব্যালেন্স করতে চাই। অ্যালয় এডিশনের প্রয়োজন পড়ে। আমরা জানি বিভিন্ন ধরনের অ্যালয় আমরা ইউজ করতে পারি। ফ্লাক্স, এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস, মেইনলি বার্নড লাইম, ডলোমাইটও দেই, লাইমস্টোনও দেই। ডলোমাইটটা কেন দেই একটু পরে আমরা আলাপ করব। লাইমস্টোনও দেওয়া যেতে পারে ফ্লোরোস্পার দেই ফ্লুইডিটি বাড়ানোর জন্য, সোডিয়াম ফ্লোরাইড। গ্যাসেস অক্সিজেন মেইন আমাদের রিঅ্যাক্ট্যান্টের জন্য লাগে, ভেরি হাই পিউরিটি আমরা বলেছি। ডিঅক্সিডাইজার ইউজ করা হয় কারণ আয়রন স্টিল তৈরি করার পরেই অক্সিজেনটাকে সরিয়ে ফেলতে হয়। অক্সিজেন সরানোর জন্য কিছুটা যদিও এটা পরে আরেকটা ভেসেলে করা হয়, তারপরেও এই ফার্নেসের মধ্যেই আমরা যদি করি শেষ পর্যায়ে আমরা কিছু অ্যালুমিনিয়াম, ফেরোসিলিকন, ফেরোম্যাঙ্গানিজ এগুলো দিয়ে ডিঅক্সিডেশন করি। এগুলা অক্সিজেন রিঅ্যাক্ট করে আয়রন দিলে অ্যালুমিনিয়াম দিলে আয়রন অ্যালুমিনিয়াম ফর্ম করে, ফেরোসিলিকন দিয়ে সিলিকন ডাইঅক্সাইড ফর্ম করে, এক্সেট্রা। সো অক্সিজেনটাকে এটা সরিয়ে ফেলে। এট দ্য সেম টাইম কার্বন যদি আমাদের কমে যায়, আমাদের যতটা লাগে তার চেয়ে বেশি যদি কমে যায়, তাহলে পরে আমরা রিচার করা যায়। সো গ্রাফাইট বা কার্বন, আদার কার্বন সোর্স যেগুলো থাকে সেগুলো আমরা মাঝে মাঝে ফেরোসিলিকনের মধ্যেও কার্বন থাকে, 7% কার্বন থাকতে পারে। কত ক্লাস আমরা অ্যানালাইসিস দেখিয়েছিলাম। সো ফেরোসিলিকন দিয়েও আমরা রিকভারি করতে পারি। দুইটা কাজ একসাথে করতে পারি। সো these are the common feed materials যেটা আমরা এই বেসিক অক্সিজেন প্রসেসে ইউজ করে থাকি। সিকোয়েন্স যদি চিন্তা করি প্রসেসটা কিভাবে হয়, একদম ফুল সিকোয়েন্সটা এখানে আমরা উল্লেখ করেছি। ফার্স্ট স্ক্র্যাপ হ্যান্ডলিং। স্ক্র্যাপ হ্যান্ডলিং বলতে মিন করা হচ্ছে যে আমরা স্ক্র্যাপ কোনটা দিব, কতটুকু দিব, স্ক্র্যাপের কেমিক্যাল কম্পোজিশন কত, সেগুলো সব চেক করা, তারপরে এটা ফার্নেসের সাইটে নিয়ে আসা। দ্যাটস স্ক্র্যাপ হ্যান্ডলিং। হট মেটাল পোরিং করলাম, হট মেটাল ট্রিটমেন্ট যদি করতে হয়, হট মেটাল ট্রিটমেন্ট ট্রিট করলাম টু রিমুভ সিলিকন, ম্যাঙ্গানিজ, সিলিকন, সালফার, ফসফরাস। দেন চার্জ ইন দ্য ফার্নেস, কম্পিউটার ক্যালকুলেশন করলাম, সবকিছু কেমিক্যাল অ্যানালাইসিস করে কত অক্সিজেন লাগবে সেগুলো হিসাব করে, কত ক্যালসিয়াম অক্সাইড লাগবে সেগুলো হিসাব করে, দেন উই স্টার্ট দ্য প্রসেস। উই স্টার্ট প্রসেস বাই ব্লোয়িং অক্সিজেন। Flux addition immediately should be done. Final oxygen addition and dynamic sensor. Turn down মানে শেষ হয়ে গেছে, আমরা অ্যানালাইসিস করে টেস্ট করে চেক করে দেখব কম্পোজিশন ঠিক আছে কিনা, টেম্পারেচার ঠিক আছে কিনা। এই দুইটাকে ঠিক না থাকলে অ্যাডজাস্ট করতে হবে। যদি মনে করো এখনো বেশি রয়ে গেছে ইমপিউরিটিস, সো আরো ব্লোয়িং করতে হবে। যদি মনে করি যে কার্বন একদমই কমে গেছে, আবার কার্বন অ্যাড করতে হবে, টেম্পারেচার চেক করতে হবে, এন্ড দেন সো দিস অল ইনক্লুডস ইন দ্য কারেক্টিভ অ্যাকশনস। কারেকশন করে ফাইনালি ট্যাপিং এন্ড স্ল্যাকিং। দেন একটা সাইকেল শেষ হয়ে গেল। যদি মেইনটেনেন্সের প্রয়োজন পড়ে মেইনটেনেন্স হবে, না হলে পরে রেডি ফর সেকেন্ড। তো ছবির মাধ্যমে যদি আমরা দেখি তাহলে পরে ব্যাপারটা এরকম। ফার্স্টলি ফার্নেসটা একটু টিল্ট করে আমরা স্ক্র্যাপ চার্জ করলাম, ঠিক আছে। সাধারণত প্রথমে মানে বড় স্ক্র্যাপ চার্জ করতে হয়, তারপরে ছোট স্ক্র্যাপ, নাকি প্রথমে ছোট করে একটা বেডের মতো তৈরি করা, তারপরে বড়গুলো দিয়ে ওইটাকে ছোটগুলো এটাকে প্রোটেক্ট করে। তো 3 থেকে 5 মিনিট এটা গেল। এটা যাওয়ার পরে এটাকে আরো টিল্ট করা হয়, আরো টিল্ট করে লিকুইড মেইন যে র মেটেরিয়াল সেটা আমরা চার্জ করলাম। সো এটা অ্যারাউন্ড 1 থেকে 5 মিনিটস গেল। তারপরে এটাকে সোজা পজিশনে নিয়ে আসলাম, পার্টিকুলার পজিশন নিয়ে এসে লেন্স লোয়ার করলাম, ব্লো স্টার্ট করলাম, ঠিক আছে। ফার্স্ট ব্লো অক্সিজেন 1 থেকে 1.5 মিনিট শুরু হলো। এই ব্লোয়িং করলে পরে অলরেডি টেম্পারেচার 1300 ডিগ্রি আছে, ব্লো করা শুরু হলে পরে রিঅ্যাকশন শুরু করবে ইমিডিয়েটলি এবং টেম্পারেচার শুরু হবে। এবং যখন এটা কার্বন ইগনিশন স্টার্ট হয়ে যাবে, কার্বন ইগনিশন মানে বলতেছে কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হলো, উপরে এটা কার্বন ডাইঅক্সাইড বানানো শুরু হয়ে গেল, তখনই ফ্লাক্স চার্জ করা, যাতে করে সাথে সাথে স্ল্যাগ ফর্ম করতে পারে, আর্লি স্ল্যাগ ফর্ম করতে পারে, এন্ড ব্লোয়িং কন্টিনিউস 15 থেকে 20 মিনিট পর্যন্ত, ঠিক আছে। তো এখানে একটু আমাদের জানা দরকার, সেটা হলো যে আমরা এই লেন্সের হাইটের কথাগুলো আমরা একটু আগে বলেছিলাম। সো প্রথম অপারেশন যেটা হয়, ফার্স্টলি লেন্সের হাইট থাকে 150, তার মানে অনেক উপরে থাকে। এই হাইটটা আমরা ইন্ডিকেট করতেছি পাথের হাইট থেকে, যে জায়গায় লিকুইডের লেভেল আছে সেই লিকুইড লেভেল থেকে কতটুকু উপরে আছে। তো এইটা আমরা হিসাব করলাম 150 ইঞ্চি পর্যন্ত হাইট থেকে শুরু করলাম। অক্সিজেন ভলিউম একটু কম লেভেলে ইনিশিয়ালি এটা দেওয়া হচ্ছে। তারপরে সেফলি এস্টাবলিশ দ্য অক্সিডাইজিং হিট জেনারেশন রিঅ্যাকশন। সো এটার কাজ হলো যে প্রথমে বললাম যে ইগনাইট করা, তার মানে অক্সিডেশন প্রসেস শুরু করা এবং রিঅ্যাকশন স্টার্ট হওয়া, হিট জেনারেট করা শুরু হলো।
সেকেন্ডটা তখন এটাকে আরেকটু লোয়ার করা হয় 120 ইঞ্চি, ঠিক আছে, লোয়ার করা হয়, ইনক্রিজ দ্য রিয়াকশন রেট অ্যান্ড কন্ট্রোল আর্লি স্ল্যাগ ফরমেশন। সো আর্লি স্ল্যাগ ফরমেশন হয়ে গেল, তারপরে এটাকে আরো নিচে নামিয়ে দেওয়া হলো যাতে করে ভিতরে বাথের মানে লেন্সটা বাথের ভিতরে এখন পেনিট্রেট করে, বাথের ভিতরে পেনিট্রেট করে যে লিকুইড পিগারের মধ্যে এখন রিয়াকশন গুলো কমপ্লিট, যত রিফাইনিং অপারেশন আছে সেগুলো করা। সো মোস্ট অফ দ্য অ্যাকশন অকার্স হিয়ার। সো তাহলে এখানে আমাদের দুটো জিনিস আছে, তাহলে এই লেন্সের হাই বেশি কম যদি হয় তখন কি অবস্থা হয়। লেন্স ইজ টু হাই ইনিশিয়ালি, প্রথম পিরিয়ড যেটা বলছি, তাহলে কি হচ্ছে স্ল্যাগ ওভার, সো উপরে যদি স্ল্যাগ থাকে, মানে এটা ইন জেনারেল কথা বলছি, আমাদের এটার সাথে মিলেও না, এটা তো প্রথমে এখনো কোনো স্ল্যাগই তৈরি হয়নি, ঠিক আছে, স্ল্যাগ তৈরি হবে এই জায়গাটার মধ্যে, তারপরে মেইন রিঅ্যাকশন হবে এখানে। কিন্তু ইন জেনারেল যদি আমরা এই মনে করো এই 3 স্টেজে, থার্ড স্টেজে যদি হয়, এই স্টেজে লেন্স যদি উপরে থাকে তাহলে কি হবে, উপরে থাকলে পরে এই অক্সিজেন ফ্লোটা লিকুইডের মানে স্ল্যাগ পেনিট্রেট করে ভিতরে যেতে পারবে না, সুতরাং মোস্ট অফ দ্য রিঅ্যাকশন হবে স্ল্যাগের সাথে। সো স্ল্যাগ ওভার স্টার্ড হবে, ওভার অক্সিডাইজ হয়ে যাবে, কারণ অক্সিজেন আসতেছে, সো ওভার অক্সিডাইজ হবে, হায়ার এফইও ফর্ম করবে, হায়ার আয়রন লস হবে, কার্বন যেটা আছে কার্বন রিনিউয়েবল হবে না, কারণ কার্বন আছে ভিতরে, কারণ ভিতরে যেহেতু অক্সিজেন যাচ্ছে না, সুতরাং কার্বন রিনিউয়েবল খুব একটা হবে না। ইনক্রিজ স্ল্যাগ ভলিউম, কারণ এই আয়রনটা অক্সিডাইজ হতে থাকবে, সো স্ল্যাগ ভলিউম বেড়ে যাবে, ইনক্রিজ স্লপিং এন্ড স্পিলিং, সো ওই স্ল্যাগটাই যেহেতু প্রচুর এজিটেশন হচ্ছে, সো স্পিলিং হতে পারে, স্লপিং হতে পারে বিকজ অফ দ্য হায়ার ভলিউম অফ স্ল্যাগ ফর্মেশন। লেন্স যদি টু লো হয় তার মানে একদম বাতের ভিতরে চলে গেল, এখন কি হচ্ছে ইনক্রিজড কার্বন রিনিউয়েবল, সো এখন সরাসরি বাতের সাথে লিকুইডের সাথে অক্সিজেন রিঅ্যাকশন হচ্ছে, সো প্রচুর কার্বন রিনিউয়েবল হবে, রিডিউস স্ল্যাগ ফরমেশন, যেহেতু স্ল্যাগের উপরে এখন কোনো রিঅ্যাকশন খুব একটা হচ্ছে না, স্ল্যাগ রিঅ্যাক্টিভিটি কমে যাবে, রিডিউসড এফইও কজ সালফার এন্ড ফসফরাস রিমুভাল প্রবলেম, সো এফইও যদি ঠিক মতো না হয় তাহলে সালফার ফসফরাস রিমুভাল পাবে না। সো লেন্স ইজ ভেরি লো, আরো নিচে যদি চলে যায় তাহলে কি হচ্ছে, এখন পুরা মনে করো পুরা স্ল্যাগ পুরা লেন্সটাই বাতের ভিতরে, এই সমস্ত ক্ষেত্রে স্পিলেজ বেশি হবে, এফইও ড্রপ, আয়রন ড্রপ হিসাবে চারিদিকে ছিটতে যাবে, সিভিয়ার এন্ড ডেঞ্জারাস মেটালিক ডিপোজিট হবে, লাইনিং এর উপর হবে, তোমার লেন্সের উপর হবে, এবং লাইনিং এর উপর ফেলে পরে স্কাল ফর্ম করবে, অন দ্য লেন্সও হতে পারে, লোয়ার ওয়েস্ট গ্যাস ফুড, সো গ্যাস ফুড যেটা আছে সেটারও ক্ষয় হবে, সো এভরিথিং উইল বি ডেঞ্জারাস। সো যার কারণেই আমাকে এই লেন্সের হাইটটাকে ঠিক মতো মেনটেন করতে হবে, এবং এটা একটা পার্টিকুলার নিউ ফান্ডের অপারেশন যদি হয় তাহলে করে এটাকে ট্রায়াল এন্ড এরর করে এটাকে অ্যাডজাস্ট করতে হয়। ওয়ান্স ইট ইজ অ্যাডজাস্টেড ফর এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি, পার্টিকুলার সেটআপ, তারপরে এটাকে আর কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়ে না, কখন কোন জায়গায় দিতে হবে এই যে ডিসটেন্সটা বললাম এটা তখন সেটেল ডাউন হয়ে যাবে। ওকে, সো আমাদের 4 নম্বরে যেটা বলেছিলাম যে আমরা লেন্স লোয়ার করেছি, মেইন রিঅ্যাকশন অপারেশন গুলো করছি, অপারেশন হয়ে গেল, ব্লোয়িং থামিয়ে দিলাম, লেন্স সরিয়ে উপর দিকে সরিয়ে ফেললাম, বাদিকে বা ইনক্লাইন করলাম, স্যাম্পলিং করলাম, স্যাম্পলিং করে যদি মনে করো টেম্পারেচার অ্যানালাইসিস যদি ঠিক মতো থাকে তাহলে পরে অ্যালারেশন করলাম, 2 to 3 মিনিট ওয়েট যাতে করে অ্যালার্জি যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো সব হোমোজেনাইজ হয়ে যায়, এবং তারপরে সবকিছু ঠিকঠাক থাকলে পরে এটাকে জাস্ট উল্টা করে ট্যাপিং করা শুরু হবে, ঠিক আছে, ট্যাপিং ইন দ্য ল্যাডেল, ডিঅক্সিডেশন এন্ড অ্যালারেশন ইন দ্য ল্যাডেল। সো এখানে ডিঅক্সিডেশনের জন্য যেমন ফেরোসিলিকন বা অ্যালুমিনিয়াম এগুলো অ্যাড করা, যদি ডিকার্বনাইজেশন করতে প্রয়োজন পড়ে তাহলে কার্বন, সো এইসব কিছু অ্যাড করা হয় ইন দ্য ল্যাডেল। as slag appears, যখন পুরো লিকুইড শেষ হয়ে গেল এখন স্ল্যাগ চলে আসতেছে, তখন এটা সরিয়ে ফেলে স্ল্যাগ পরে ঢেলে দেওয়া। সো that's the whole operation of the furnace. সো এফিশিয়েন্ট টাইম যদি আমরা হিসাব করি তাহলে ফার্নেস বেদে অপারেশন বেদে এটা 3 থেকে 33 মিনিটের মধ্যে পুরো অপারেশনটা হয়, মানে বেসিক অপারেশনটা, আর সব মিলিয়ে চার্জিং টার্জিং সবকিছু মিলিয়ে একটা ট্যাপ থেকে আরেকটা ট্যাপ যদি ধরি তাহলে 40 থেকে 45 মিনিট, আমরা বলছি এটা 30 থেকে 60 মিনিটের মধ্যে লিমিট হতে পারে। তো গুড ট্যাপিং অপারেশন সাধারণত অ্যারাউন্ড 45 মিনিটের মধ্যে যদি হয় তাহলে করে আমরা বলবো যে এফিশিয়েন্ট অপারেশন। সো আমরা যদি গ্রাফের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে এখানে যেটা দেখাচ্ছি যে ফার্স্ট স্টেজ, দিস ইজ দ্য ফার্স্ট স্টেজ। সো লেন্স 130 মিটার ডিসটেন্সে আছে, 30 ইঞ্চি, 130 ইঞ্চি এখানে আছে,
তারপরে এখানে আমরা 5 থেকে 6 মিনিট ব্লো করলাম। ব্লো করার পরে অক্সিজেন প্রেশার আছে, লেন্স হাইট বলা আছে। আমরা ইনিশিয়ালি লাইম দিলাম, ডলোমাইট দিলাম, আয়রন দিলাম। সেগুলো সবই হলো অক্সিজেন সোর্স হিসাবে এবং ক্যালসিয়াম অক্সাইড। সো যাতে করে আর্লি স্ল্যাগ ফর্ম করে। তারপরে ডিস্ল্যাগিং ইফ নেসেসারি, কারণ প্রথম স্ল্যাগের মধ্যে সিলিকন আগে যায়। তো সিলিকন গুলো যেহেতু স্ল্যাগটা এখানে মানে বেসিসিটি কম, সুতরাং এটাকে সামটাইম সরিয়ে ফেলা হয়। সো ডিস্ল্যাগিং সরিয়ে ফেলার পরে তার মানে এখন নতুন করে স্ল্যাগ জেনারেট করছি, যে স্ল্যাগটা হবে এন্টায়ারলি বেসিক, হাই বেসিসিটি। সিলিকন সরে গেছে, সিলিকন শেষ হয়ে গেছে, এখন আমরা লাইম দিয়ে হাইলি বেসিক একটা স্ল্যাগ জেনারেট করবো। তো এখানে এই ইন্টারমিডিয়েট পিরিয়ডের মধ্যে লেন্সটা আর নিচে নামিয়ে দিলাম, আবার নতুন করে স্ল্যাগ দিলাম এবং ফাইনালি ব্লোটা লেন্সটা আরো নিচে নামিয়ে দিয়ে মেইন অপারেশনটা কন্টিনিউ করা। এবং সামটাইম যেটা হয় যে এই অপারেশনের সময়ও আবার যদি ইফ নেসেসারি ক্যালসিয়াম অক্সাইড আবার অ্যাড করা। ঠিক আছে? সো দিস ইজ দ্য টিপিক্যাল ব্লোয়িং প্র্যাকটিস টাইম। বাই দ্য ব্লোয়িং রেট এখানে দেওয়া আছে n মিটার কিউব, মানে হলো নরমাল মিটার কিউব, এটা মনে রাখবা। তার মানে অ্যাট এসটিপি, মিটার কিউব হলো ফর্মুলা, নরমাল দিয়ে। সো ইট ইজ আর কোন ইউনিট না, এটা নরমাল মিটার। ওকে, নাও ইফ ইউ সে দ্য রিঅ্যাকশন চিন্তা যদি করি, তাহলে আমরা বলেছি যে প্রথমের রিঅ্যাকশন যেটা সেটা সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন রিঅ্যাকশন করে। গ্রাফে আমরা দেখি so this is the blowing time, approximately 24 মিনিটের কথা দেখানো হয়েছে। সো ইনিশিয়ালি ফার্স্ট অপারেশন যেটা হয় সিলিকন, ঠিক আছে, উইদিন 5 মিনিটসের মধ্যে সিলিকন শেষ। So strong affinity of oxygen for silicon, we know that. So অলমোস্ট যত সিলিকন আছে সব শেষ হয়ে যায় একদম আর্লি পিরিয়ড। এবং সিলিকনের আমরা থার্মোডাইনামিক্স করেছি যে টেম্পারেচার শুড বি লো। সো ইনিশিয়ালি যেহেতু টেম্পারেচার লো থাকে, সেটাই হলো বেস্ট টাইম ফর সিলিকন। সো সিলিকন ডিজলভ ইন হট মেটাল রাফলি 1.3% পর্যন্ত হতে পারে, যেটাকে আমরা একদম ভেরি লো লেভেল পর্যন্ত, অলমোস্ট জিরো লেভেল পর্যন্ত নিয়ে আসা যায় ফার্স্ট 3 to 5 মিনিটসের মধ্যে। ঠিক আছে? এবং যে সিলিকা ফর্ম করলো, আমরা প্রথমে ক্যালসিয়াম অক্সাইড দিয়েছিলাম। ক্যালসিয়াম অক্সাইড ইজ ম্যান্ডেটরি এখানে, কারণ এখানে আমরা সালফার ফসফেট রিমুভ করছি না। সিলিকন রিমুভ করতে গেলে সালফার ফসফেট ক্যালসিয়াম অক্সাইড লাগে না, কিন্তু লাইনিং কে প্রোটেক্ট করার জন্য আমার ক্যালসিয়াম দরকার। কারণ এই সিলিকা যদি ফ্রি থাকে, সেটা লাইনিং কে নষ্ট করবে। সেই জন্য ওই সিলিকাটাকে যাতে করে সরিয়ে ফেলা যায়, সেই জন্য ক্যালসিয়াম অক্সাইড দিতে হয়। এবং ক্যালসিয়াম অক্সাইড হ্যাজ এ হায়ার অ্যাফিনিটি ফর সিলিকা, সাথে সাথে ক্যালসিয়াম সিলিকেট ফর্ম করে। ওয়ান্স ক্যালসিয়াম সিলিকেট ইজ ফর্ম, ফ্রি সিলিকা ইজ নট দেয়ার। সো তখন আর সে বেসিসিটিকে হ্যাম্পার করতে পারে না। ঠিক আছে? সো এই কারণেই প্রথমেও সিলিকা ক্যালসিয়াম অক্সাইড দিতে হয়। এই ক্যালসিয়াম অক্সাইড বা ডলোমাইট যেটাই দেই না কেন, সেটা এই স্টিল মেকিং স্ল্যাগ যেটা সিলিকন ডাইঅক্সাইড আছে, সেটাকে সরিয়ে ফেলে বেসিক স্ল্যাগের দিকে নিয়ে যায়। ঠিক আছে? এক্সোথার্মিক রিঅ্যাকশন অবভিয়াসলি significant amount of heat generate করে, raise the bath temperature and strongly affect the amount of scrap that we melted. Silicon একটা another important effect আছে সিলিকনে। যত বেশি বাথে সিলিকন থাকবে, তত বেশি টেম্পারেচার রেজ করবে, এবং টেম্পারেচার রেজ করার কারণে তত ঠান্ডা স্ক্র্যাপ আমি দিতে পারবো। স্ক্র্যাপ যেহেতু কোল্ড অবস্থা দেওয়া হয়, সুতরাং এটাকে হিট করা, মেল্ট করতে গেলে প্রচুর এনার্জি লাগবে। এবং সেই আমরা যেহেতু এখানে আর কোনো এনার্জি দিচ্ছি না, রিঅ্যাকশন ইজ দ্য মেইন এনার্জি। তো রিঅ্যাকশনটা এখানে যেটা হচ্ছে সেটা হলো মেইনলি সিলিকন। সেই জন্য সিলিকন বাথে যদি বেশি না থাকে, তাহলে স্ক্র্যাপও তুমি বেশি দিতে পারবা। ঠিক আছে? ইট অলসো ডিটারমিন স্ল্যাগ ভলিউম, কারণ সিলিকন যত বেশি থাকবে, সিলিকা তত বেশি ফর্ম করবে, ক্যালসিয়াম অক্সাইড তত বেশি দিতে হবে এটাকে নিউট্রালাইজ করার জন্য। সো স্ল্যাগ ভলিউম সেই হিসাবে বেড়ে যাবে। সো দ্যাটস দ্য রিজন বাই ফর হুইচ উই ইউজুয়ালি ট্রিটেড দ্য লিকুইড মেটাল, এবং ট্রিটমেন্ট করে সিলিকন থেকে যত পারি সরিয়ে ফেলা। দেন ম্যাঙ্গানিজের গ্রাফটা একটু ডিফারেন্ট। দেখো, সিলিকা প্রথমে সব শেষ হয়ে গেল, জিরো চলে আসে। ম্যাঙ্গানিজ জিরো হয় না, একদম অ্যাকসেপ্টেবল একটা লেভেলে যায়, তারপরে কোন একটা পর্যায়ে যে ম্যাঙ্গানিজ বেড়ে যায়, তারপরে আবার কমে যায়। ঠিক আছে? এইটা কেন হচ্ছে? লাইক সিলিকন, ম্যাঙ্গানিজ অক্সিডাইজ আর্লি। আমরা ম্যাঙ্গানিজের সিলিকনের মতো শর্ত, টেম্পারেচার শুড বি লো। ঠিক আছে? এখানে আপ টু সার্টেন লেভেল পর্যন্ত হয় এবং রিমেন্স দেয়ার ফর অলমোস্ট রেস্ট অফ দ্য ব্লো। মাঝখানে যে নিয়ে যখন সিলিকন অক্সিডাইজ হয়ে যায়, টেম্পারেচার ভেরি হাই হয়ে গেল, সিলিকা ভাঙতে পারে না। সিলিকা ভাঙারও শর্ত আছে হাই টেম্পারেচার। সিলিকা ফর্ম করার শর্ত হলো লো টেম্পারেচার,
এবং সিলিকা ভাঙার শর্ত হলো উল্টাটা, হাই টেম্পারেচার। সো রিঅ্যাকশন যখন হচ্ছে টেম্পারেচার বেড়ে গেল, তো টেম্পারেচার বেড়ে গেলে পরে সিলিকন ডাইঅক্সাইড যদি বাতে থাকতো সেটা ভেঙে আবার সিলিকন ব্যাক করতো, কিন্তু আমরা সিলিকাটাকে সরিয়ে ফেলেছি বাই অ্যাডিং কার্বন মনোক্সাইড, ঠিক আছে, সরি ক্যালসিয়াম অক্সাইড। কিন্তু ক্যালসিয়াম অক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে না। অ্যাজ এ রেজাল্ট ম্যাঙ্গানিজ অক্সাইড যেটা ফর্ম করছে ম্যাঙ্গানিজ অক্সাইড বাতের মধ্যে রয়ে গেছে, এবং যখন টেম্পারেচার বেড়ে গেল তখন ম্যাঙ্গানিজের ভাঙা শুরু হয়, আবার ম্যাঙ্গানিজ বাতের মধ্যে ব্যাক করে, এবং যার কারণেই এখানে দেখাচ্ছে একটু বেড়ে গেছে ম্যাঙ্গানিজ ইন দ্য বাথ। এগুলো সবই বাতের কম্পোজিশন, তাই তো? সো বাতের মধ্যে ম্যাঙ্গানিজ আবার বেড়ে যায়। লাস্টলি যে নিয়ে, যেহেতু কার্বন শেষ হয়ে গেছে, অন্যান্য এলিমেন্ট সব শেষ হয়ে গেছে, অক্সিজেন গ্লো করছো, সেই অক্সিজেন যাবে কোথায়? এই অক্সিজেনটা তখন ম্যাঙ্গানিজের সাথে রিঅ্যাক্ট করে ম্যাঙ্গানিজটাকে আবার ফল করা, ঠিক আছে? Towards the end of the blow, the manganese in metal decreases again as more oxygen is available for its oxidation. So manganese তাহলে কি হচ্ছে? Initially condition favorable, high temperature, ঠিক আছে? সো ম্যাঙ্গানিজ রিঅ্যাকশন, সরি, লো টেম্পারেচার, ম্যাঙ্গানিজ রিঅ্যাকশন করে কমে গেল, কিন্তু অ্যাজ দ্য টাইম প্রোগ্রেস বাথ টেম্পারেচার ইনক্রিজেস, সো ম্যাঙ্গানিজ অক্সাইড ভেঙে আবার ম্যাঙ্গানিজ বাথের মধ্যে ব্যাক করে, এবং শেষের দিকে যে নিয়ে, যেহেতু ফ্রি অক্সিজেন অ্যাভেলেবল আছে, ম্যাঙ্গানিজ আবার রিঅ্যাক্ট করে বাথের মধ্যে আবার চলে যায়। ওকে, হোয়াট অ্যাবাউট কার্বন? কার্বনের গ্রাফটা দেখতে এরকম। তো প্রথমে যে কার্বন লেভেল যেটা ছিল এটা একটু বেড়ে যায়, দেখা যাচ্ছে একটু বেড়ে গেছে। তারপরে কোন একটা পার্টিকুলার টাইমের পরে দেখো ফার্স্ট পিরিয়ড শেষ হয়ে গেছে। ফার্স্ট পিরিয়ড হলো সিলিকন ম্যাঙ্গানিজের জন্য, ঠিক আছে? ফার্স্ট পিরিয়ড সিলিকন ম্যাঙ্গানিজ হয়, এবং এই সময় কার্বনের কোনো চান্সই নেই, কারণ অ্যাফিনিটি ফর অক্সিজেন ইজ ভেরি হাই ফর সিলিকন এন্ড ম্যাঙ্গানিজ, ঠিক আছে? প্রথমে সিলিকন ম্যাঙ্গানিজ রিঅ্যাক্ট করবে, সেকেন্ড পিরিয়ডে যেয়ে নিয়ে আস্তে আস্তে কার্বন সরানো শুরু হবে, ঠিক আছে? এবং কার্বন সরে গেলে পরে থার্ড পিরিয়ডে যেয়ে নিয়ে সিগনিফিকেন্টলি ফল করা শুরু করে। তো এই ঘটনাটা কি হচ্ছে? তো কার্বন ইন হট মেটাল অক্সিডাইজ টু কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ডিপেন্ডিং অন টেম্পারেচার। আমরা কনসিডার করতে পারি 100% কার্বন মনোক্সাইড হয়ে যায়, ঠিক আছে? এবং আমরা এট এনি লেভেল আপ টু 0.1 বা আরো নিচে যেতে চাই তাও করতে পারি। First period কি হচ্ছে? Occurs during the first few minutes of the blow, shows a slow decarbonization rate as nearly all oxygen supply react with silicon in the metal, ঠিক আছে? Silicon and manganese. So in fact, the curve shows a slight increase. এটা basically chemistry, এটা মানে হিসাব কিতাব, আর কিছু না। এটা ইনক্রিজ মানে কোথা থেকে কার্বন আসতেছে না। বাতের মধ্যে সিলিকন ম্যাঙ্গানিজ ফল করেছে, as a result আমি যদি ব্যালেন্স করতে চাই, মাস ব্যালেন্স করি, কার্বন বেড়ে যাবে ন্যাচারালি। সো এইটা হয়েছে মাস ব্যালেন্স, নাথিং এলস। সো কার্বন অন্য কোন থেকে অ্যাড হয় নাই এখানে। সিলিকন ম্যাঙ্গানিজ বাতে কমে গেছে, সো কার্বনের পার্সেন্টেজ অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো এই বাড়াটা এখানে দেখাচ্ছে, আর কিছু না। সেকেন্ড পিরিয়ডে যে নিয়ে এখন সিলিকন ম্যাঙ্গানিজ শেষ হয়ে গেছে, সো কার্বন এখন ডমিনেটিং, কার্বন এখন রিঅ্যাকশন করা শুরু হলো। Occurring at high carbon content, the metal shows a constant high rate of degradation. So একটা very faster rate কার্বন ডিগ্রেড শুরু করে, and it is controlled by the rate of supply of oxygen. So supply oxygen যত থাকবে কার্বন তত রিডিউস করা স্টার্ট করবে। So finally at the third level যখন এখানে বলা হচ্ছে ডিকার্বনেশন রেট ড্রপস, এটা আবার কমে যাবে, যে রেটে কমতেছিল সেটা ড্রপস হয়ে যাবে, বিকজ কার্বন আলটিমেটলি কমে গেছে, কার্বন এখন বেসিক্যালি নাই। সো রেটটা আলটিমেটলি আস্তে আস্তে ফল করে। At this stage the rate is controlled by the mass transfer. তো কার্বন যত অক্সিজেনের কাছে আসবে তখন রিঅ্যাকশন হবে, না হলে হবে না। সো এন্ড অক্সিজেন উইল মোস্টলি রিঅ্যাক্ট উইথ আয়রন। সো তার মানে কার্বন যেহেতু লেস অ্যাভেলেবল, সো অক্সিজেন তখন আয়রন অক্সাইডকে আয়রনকে ইউজ করা শুরু করে। Also in this stage the generation of carbon drops, কার্বন মনোক্সাইড ড্রপ হয়ে গেল। সো মাউথের মধ্যে আমরা যেটা বলেছিলাম কার্বন মনোক্সাইড যেটা বেরিয়ে যাচ্ছিল কার্বন ডাইঅক্সাইড ফর্ম করে, সেটাও আস্তে আস্তে ফল করা শুরু করে। কার্বন মনোক্সাইড কমে গেছে, কার্বন ডাইঅক্সাইড ফর্মেশন কমে গেল, সো ফ্লেমটা আস্তে আস্তে সাবসাইড করা শুরু করে, ঠিক আছে? And the flame over the mouth of the furnace become less luminous and practically disappeared. So 0.1% কার্বন যদি বাড়তে থাকে তখন ভার্চুয়ালি ওই ফ্লেমটা নন এক্সিস্টেন্ট হয়ে যায়। সো আমরা ধরে নিই যে কার্বন অ্যারাউন্ড 0.15 হয়ে গেছে। সো আমরা যদি এখানে থামতে চাই থামলাম, না হলে পরে যদি আরো চালায় যেতে চাই to form ultra low carbon steel, so we can continue. What about phosphorus? Phosphorus initially একদম স্লো, কোনো কিছু চেঞ্জই হচ্ছে না। সেকেন্ড পিরিয়ডের মাঝামাঝি যায় নিয়ে এটা ফল করা শুরু, র্যাপিডলি ফল করা শুরু করে। ফসফরাসের কন্ডিশন আমরা বলেছিলাম, মনে আছে যে অক্সিডাইজিং অ্যান্ড হাইলি বেসিক, ঠিক আছে? ডিফসফোরাইলেশন ইজ ফেভার্ড বাই অক্সিডাইজিং কন্ডিশন অ্যান্ড হাইলি বেসিক কন্ডিশন, ঠিক আছে? অ্যান্ড ইট ইজ হাই টেম্পারেচার হতে হবে।
ঠিক আছে? So as removal of favored by high slag basicity, তার মানে হাই ক্যালসিয়াম অক্সাইড থাকতে হবে, হাই slag FeO and high slag fluidity, phosphorus content decrease very sharply at the end of the second period. কারণ প্রথম পিরিয়ডে টেম্পারেচার খুব একটা ফেভারেবল না, বেসিসিটি এখনো খুব একটা ভালো হয় নাই, কারণ ক্যালসিয়াম যেটা দিয়েছিলাম ইনিশিয়ালি প্রায় পুরোটাই সিলিকনের মধ্যে চলে গেছে। সো আরো হাই বেসিসিটি, নরমালি অ্যারাউন্ড 3% ফ্রি বেসিসিটি ফ্রি ক্যালসিয়াম অক্সাইড সিলিকনের রেশিও, সিলিকন ডাইঅক্সাইড রেশিও ফ্রি কাছাকাছি বা তার উপরে হলে তখন মোটামুটি আইডিয়াল কন্ডিশন ফর ফসফরাস রিমুভাল। সো এইটা যখন মোটামুটি অ্যাটেইন করে, টেম্পারেচার ইজ ভেরি হাই, অক্সিজেন দিয়ে নিয়ে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড জেনারেট করা হয়ে গেছে। সো বাতের মধ্যে আয়রন স্ল্যাগের মধ্যে আয়রন অক্সাইড অনেক আছে, বেসিসিটি ডেভেলপ করেছে, টেম্পারেচার হাই। সো দিস ইজ দ্য আইডিয়াল কন্ডিশন ফসফরাস রিমুভাল। সো এট দ্য এন্ড অফ দ্য or the middle of the second period, phosphorus sharply decrease করা শুরু করে। During this period, FeO increases, stirring due to carbon monoxide formation, slag metal mixing better হচ্ছে, কার্বন মনোক্সাইড জেনারেট করার ফলে মিক্সিং বেটার হয়েছে। ক্যালসিয়াম আয়োডাইজেশন করেছি আমরা, সেকেন্ড স্টেজে ক্যালসিয়াম আয়োডাইজেশন করেছি মনে আছে, সেকেন্ড পিরিয়ড শুরু হওয়ার আগে আবার ক্যালসিয়াম অ্যাড করেছি, and its distribution ক্যালসিয়াম অক্সাইড সলিউশনে যাওয়া আস্তে আস্তে বেড়ে গেছে। সো বাথের মধ্যে প্রচুর ক্যালসিয়াম অক্সাইড আছে, এই স্ল্যাগ বেসিসিটি ফ্লোস ডাইরেক্ট করা হয়েছে ফ্লুইডিটি বাড়ানোর জন্য। সো এভরিথিং ইন দ্য পারফেক্ট কন্ডিশন। Thus, phosphorus removal accelerated till the end, এবং এন্ডে যায় নিয়ে টেম্পারেচার ইজ ভেরি হাই, বাথ ইজ ডিঅক্সিডাইজ হয়ে গেছে, মানে অক্সিজেন সরিয়ে ফেলা হয়েছে। সো অবভিয়াসলি ফসফরাস রিমুভাল থেকে সালফার একটু ডিফারেন্ট। সালফারের কন্ডিশন মনে আছে? সালফারের কন্ডিশন হলো হাইলি বেসিক হতে হবে, এন্ড এটা হবে রিডিউসিং, এটা রিডিউসিং। সো রিডিউসিং তো ওখানে কোনো জায়গায় নাই, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমরা স্টপ না করি, ঠিক আছে। সেই জন্য সালফারটা রিমুভালটা এই প্রসেসে খুব একটা হয় না। অল্প পরিমাণে সালফারের কাছে যদি অক্সিজেন আসে, রিঅ্যাকশনটা হয়তো তখন একটু হয়, আদারওয়াইজ সালফার মোটামুটি কনস্ট্যান্ট থাকে। The BOF is not very effective for sulfur removal, ঠিক আছে, due to high oxidizing conditions. আমরা এই পরীক্ষায় একটা অঙ্ক দিয়ে প্রশ্ন দিয়েছিলাম যে ব্লাস্ট ফার্নেসে কেন সালফার বেশি রিমুভ হয়। ব্লাস্ট ফার্নেস ইজ হাইলি অক্সিডাইজিং, এবং এখানে ব্লাস্ট ফার্নেস হাইলি রিডিউসিং, যার কারণে ওখানে বেশি হয়, এখানে হলো অক্সিডাইজিং বেশি, যার কারণে এখানে কম। So, in the blast furnace operation, 20%, 10 to 20 basic oxygen furnace, 10 to 20% sulfur of the react directly with oxygen from gases. So, একটা steady condition অ্যাচিভ করা যায়, যেটা মেইনলি অক্সিজেন যদি কাছে আসে তখন এই রিঅ্যাকশন হয়, আদারওয়াইজ সালফার রিমেইন ইনট্যাক্ট। যদি সালফার রিমুভ করতে চাই, তাহলে তোমাকে আরেকটা পিরিয়ড কনসিডার করতে হবে, যেখানে যেটা করা হয় যে ফসফরাস রিমুভাল হয়ে গেছে, এখন যে স্ল্যাগ যেটা আছে সেটা হাইলি বেসিক অ্যান্ড অক্সিডাইজিং, সেই স্ল্যাগটাকে ফেলে দিয়ে নতুন একটা স্ল্যাগ জেনারেট করা, আবার নতুন একটা স্ল্যাগ জেনারেট করা, সেই স্ল্যাগের মধ্যে বেসিসিটি থাকবে বাট নো অক্সিজেন, তার মানে লো এফিও অর অ্যাবসেন্ট এফিও, শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড। সেই অবস্থা যদি হয়, তখন সালফারটাকে ফার্দার রিমুভ করা সম্ভব হয়। তো নরমালি আমরা সেই জন্য বলেছিলাম সালফার রিমুভালটা more important in pre-treatment. Pre-treatment দিয়ে সালফারটা রিমুভ করা হয়, যেহেতু এখানে এটা রিমুভ করতে গেলে ঝামেলার বাইরে যায়। স্ল্যাগ ফরমেশন বললাম, সেটা রেসপেক্টে আমরা যদি দেখি যে প্রথম দিকে সিলিকন প্রচুর ফর্ম করে, ঠিক আছে, হাইলি সিলিকন ফর্ম করে, এবং পরবর্তী পর্যায়ে এগুলো সবই হলো স্ল্যাগের মধ্যে কি আছে, ঠিক আছে। তো সিলিকন ডাইঅক্সাইড কথা যদি প্রথমে বলি, খুব র্যাপিডলি সিলিকন ডাইঅক্সাইড সিলিকা ফর্ম করে যায়, এবং সিলিকা ফর্ম করলে পরে তারপরে যখনই ক্যালসিয়াম অক্সাইড দিলাম, ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইডকে নিয়ে নিল, সো ফ্রি সিলিকনের পরিমাণ তখন আবার ফল করতে থাকে। সো দিস ইজ দ্য ফ্রি সিলিকন, নট ক্যালসিয়াম সিলিকেট, ঠিক আছে, ফ্রি সিলিকন, ফ্রি ক্যালসিয়াম অক্সাইড এক্সাইটেড। আমরা কন্টিনিউয়াসলি ক্যালসিয়াম অক্সাইড দিতে থাকি, সো কন্টিনিউয়াসলি ক্যালসিয়াম অক্সাইড বাড়তে ম্যাঙ্গানিজের অবস্থা এরকম, যখন সিলিকন মোটামুটি শেষ হয়ে যায়, ম্যাঙ্গানিজ অক্সাইড বাড়তে স্ল্যাগে তখন আস্তে আস্তে বাড়তে থাকে, এবং রেটটা পরবর্তী কমে যায়, কারণ কিছু ম্যাঙ্গানিজ অক্সাইড ভেঙে যায়, সো এটা কমতে থাকে। এফিও প্রথমে বেড়ে যায়, ফ্লাক্স আর চার্জ ফার্নেস, ওকে, রেট অফ ডিসলিউশন একটা করে বলি। সো এট দ্য বিগিনিং অফ দ্য ব্লো, টিপ of the oxygen lens is kept high above the bar surface, which result formation of initial slag, which is silicon dioxide and iron oxide. Okay?
সো আয়রন অক্সাইড প্রচুর পাম্প করে ইনিশিয়াল স্টেজে। যেহেতু আমাদের অক্সিডাইজিং কন্ডিশনটা দরকার। ডিউরিং দিস পিরিয়ড লার্জ অ্যামাউন্ট অফ বার্ন লাইম অ্যাডেড, সো লাইমের পরিমাণ বাড়তেছে। লেন্স ইজ দেন লোয়ার্ড করা হয় ভিতরে এখন রিফাইনিং শুরু করার জন্য। slag starts to form a foam around the third blow due to the reaction of FeO and consumption of calcium oxide formation. At the blow progress, calcium oxide dissolve হওয়া শুরু করলো এবং এটা আরো বাড়তে থাকলো, ঠিক আছে? So finally, after 3/4 in the blow, FeO content ডিক্রিজ করতে থাকে। FeO ডিক্রিজ করতে থাকে, কেন ডিক্রিজ করতে থাকে? বিকজ FeO টা অ্যাবজর্ব হতে থাকে, FeO টা কনজিউম হতে থাকে বিকজ অফ দ্য ফর্মেশন অফ ফসফরাস এন্ড অন্যান্য যেসব এলিমেন্ট। Decrease in rate of decarbonization. So during the flow, temperature of metal gradually increases at the slag temperature about 50 degree higher. Slag temperature always higher থাকে. The slag at the turn down contain undissolved lime. আমরা বলেছি যে স্ল্যাগটা ক্যালসিয়াম অক্সাইড যেটা দেওয়া হচ্ছে, যেটা যেহেতু এটা সলিড ফর্মে দেওয়া হচ্ছে এবং এটা ডিসলিউশনটা একটু ঝামেলাটা করে কে? সিলিকন ডাইঅক্সাইড। তো যখন ক্যালসিয়াম সিলিকেট ফর্ম করে, ক্যালসিয়াম সিলিকেট লাইমের উপর একটা কোটিং ফর্ম করে এবং এই কোটিং ফর্ম করার কারণে এটার ভিতর দিয়ে লাইমটাকে ডিসলিউট করতে হয়। সো ইট উইল টেক টাইম। সো র্যাপিড ডিসলিউশন ক্যালসিয়াম অক্সাইড হয় না। সুতরাং আনডিসলভ লাইম স্ল্যাগের মধ্যে সবসময় কিছু কিছু পাওয়া যায়। সেই জন্যই ডলোমাইট দেওয়া হয়। ডলোমাইট দিলে পরে ডলোমাইটটা কোটিংটাকে উইকেন্ড করে দেয় এবং কোটিংটাকে উইকেন্ড করে দিলে পরে ক্যালসিয়াম অক্সাইড ডিসলিউশন রেটটা বেড়ে যায়। ওকে, সো ফাইনালি আমরা কম্পোজিশন যেটা স্ল্যাগ যেটা জেনারেট হলো সেটা যেহেতু এটা বেসিক প্রসেস, অবভিয়াসলি মোর দ্যান 50% ক্যালসিয়াম অক্সাইড স্ল্যাগ ইজ বেসিক। কিছু ম্যাঙ্গানিজ অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে, ম্যাগনেসিয়াম খুব দেওয়া হয় না, বেশি খুব একটা, ডলোমাইট অল্প পরিমাণে দেওয়া হয়। আয়রন অক্সাইড প্রচুর পরিমাণে আছে, বেসিক এন্ড অক্সিডাইজিং, এটা ইজ দ্য মেইন কন্ডিশন। সিলিকন ডাইঅক্সাইড সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট থাকে, ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, ফসফরাস কিছু ফ্রি থাকতে পারে, আদারওয়াইজ ফসফরাস পেন্টঅক্সাইড হিসেবে হয়ে যাচ্ছে। ফসফরাস ইনফ্যাক্ট আমরা মাটির মধ্যে কম থাকে, কম রিমুভাল হয়, সালফারও কম থাকে। ওবিএম যেটা মানে অক্সিজেন বটম মেশিন যেটা আছে, টোটাল এফির পরিমাণ একটু বাড়ে। কেন বাড়ে? কারণ বটম থেকে যেহেতু অক্সিজেন দিচ্ছি, অক্সিজেন বেশি করে আয়রনের সাথে রিঅ্যাকশন পার্টিসিপেট করে, সো বেশি করে এফিও ফর্ম করে। So total FeO internal is lower. Why lower? Bottom going converter total FeO in the tunnel. Why it is lower? আচ্ছা, এটা আমি একটু কনফিউজিং আছে, এটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করার চেষ্টা করব। Okay, the quantity of slag which is 0 at the beginning এবং এটা ইনক্রিজ করে obviously as the lime dissolution করতে থাকে, slag পরিমাণ বাড়তে থাকে। টোটাল লাইম ইউজ আমরা বেসিসিটি ইউজুয়ালি 3 মেইনটেইন করি, আমরা বলেছি 3 and upwards এটা মেইনটেইন করি যাতে করে রিফাইনিং যেটা দরকার সালফার ফসফেটের জন্য সেটা যাতে মেইনটেইন করা যায়। এবং এক্সট্রা অফ লাইম ইজ অলওয়েজ হায়ার, কারণ আমরা জানি ডিসলিউশন খুব একটা হয় না, সুতরাং এটা বেশি পরিমাণে থাকে, ঠিক আছে? সো সিলিকন যত বাড়বে লাইম তত বাড়ে। সো অ্যারাউন্ড 0.7 সিলিকন থাকলে পরে 60 থেকে 70 কেজি, এবং এই 0.7টা যদি 1.2 সিলিকন হয়ে যায় বাতে, তাহলে এই দেখা যাচ্ছে লাইমের পরিমাণ ডাবল হয়ে যাবে। প্রচুর পরিমাণে লাইম সিলিকনটা নিয়ে নেয়। লাস্টলি হিট ব্যালেন্সের কথা যদি দেখি, তাহলে আমাদের ইনপুট হিট যদি দেখি অ্যারাউন্ড 50% আসে হলো লিকুইড ফিগার থেকে, ঠিক আছে? রিঅ্যাকশন যেগুলো আছে কার্বনের জন্য 20%, সিলিকন ম্যাঙ্গানিজ আসে 7 থেকে 9%, আয়রন অক্সিডেশন কিছু হয়, ফ্ল্যাট ফরমেশনের জন্য হিট অফ ল্যাটিনিটি অফ কি বলবো ফরমেশন যেটা হয় সেটা কিছু ইভলভ করে। সো টোটাল 100% যদি হয়, এটা কোথায় খরচ হচ্ছে? স্টিল নিয়ে যাচ্ছে 50% এর বেশি। লিকুইড স্টিল আর হাই টেম্পারেচার 1600 ডিগ্রিতে স্টিল আমরা ট্যাপিং করি, সেখানে চলে যাচ্ছে, স্ল্যাগের মধ্যে চলে যাচ্ছে। তো এই দুইটা হলো মেইন কনজিউমার অফ হিট। ওয়েস্ট গ্যাস কিছু নিয়ে যাচ্ছে, দেখো 24%, 1/4 হিট নিয়ে যাচ্ছে ওয়েস্ট গ্যাস। সো ওয়েস্ট গ্যাস হিট রিকভারি এটা একটা ইম্পর্টেন্ট, ভেরি কেন সেটা বিরাট বড় একটা সোর্স অফ হিট। এবং একটা ইন্ডাস্ট্রিতে এই স্টিল মেল্টিং ইউনিট অথবা ইন্টিগ্রেটেড প্ল্যান্ট যাই বলি না কেন, এখানকার যত ইলেকট্রিসিটি কনজাম্পশন, পাওয়ার জেনারেশন না, পাওয়ার জেনারেশন বলতে মিন করছি যে ফার্নেসে যত এনার্জি লাগে সেটা না, যত ইলেকট্রিফিকেশন আছে, লাইট,
অন্যান্য মেশিন অপারেশন যা আছে সবকিছু এই ওয়েস্ট থেকে ক্যান বি প্রডিউসড। ময়েশ্চার যদি থাকে, ময়েশ্চার স্টিমে যদি চেঞ্জ হয়ে যায়, তার জন্য কিছু লস হয়। হিট লস কিছু হচ্ছে। সব মিলিয়ে এগুলো আমাদের 100%। তো রাফলি 2500 মেগা জুল এনার্জি লাগে বেসিক অক্সিজেন প্রসেসটা কনভার্ট করতে। সো হিউজ কোয়ান্টিটি অফ হিট এনার্জি ইজ রিকোয়ার্ড। তো এই হলো আমাদের মোটামুটি আজকের লেকচার। তো আমরা আজকে যেটা আলোচনা করতে চেয়েছি যে বেসিক অক্সিজেন প্রসেস যেটা আছে সেটাকে আমরা দেখলাম যে এটা একটা কনভার্ট টাইপ অফ একটা ভেসেল, ভার্টিক্যাল একটা ভেসেল, তার মধ্যে আমরা অপারেশন গুলো কনভার্ট করি। আমাদের এখানে মূল কাজ হলো কার্বন রিমুভাল, কিছু সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস রিমুভ করা যেতে পারে, কিন্তু ফসফরাস এবং সালফার ট্রিটমেন্ট করে আগে সরিয়ে ফেললে পরে এই অপারেশনটা স্মুথ অপারেশন হয়। সো ভেসেল সম্বন্ধে একটু জানা গেছে, লাইনিংটা সাধারণত ডাবল লাইনিং হয়, যেহেতু এখানে বেশি করে হয়, রিঅ্যাকশন বেশি হয়, ফাস্টার রিঅ্যাকশন হয়, যার কারণে রিফ্র্যাক্টরি লাইনিং এর ওয়্যার এন্ড টিয়ার বেশি হয়। তার জন্য রিফ্র্যাক্টরি যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে স্প্রিং কোয়ালিটি ইউজ করা প্রয়োজন। অপারেশনের স্টেপের কথা আমরা দেখেছি, যে প্রথমে আমরা একটু ইনক্লাইন করে যদি আমরা স্ক্র্যাপ ইউজ করে চাই স্ক্র্যাপ ইউজ করবো, তারপরে আরো ইনক্লুড করে আমরা তখন লিকুইড মেটালটা দিই, ভার্টিক্যালি করে তারপর আমরা ব্লো করা স্টার্ট করি। ব্লোয়িং পিরিয়ডের সময় লেন্স যেটা আছে সেটা ইনিশিয়ালি একটু বেশি হাইটে থাকে, তারপরে যখন রিঅ্যাকশন স্টার্ট হয়ে গেল, হিট জেনারেশন শুরু হয়ে গেল, তখন এটা আরেকটু নেমে যায়, সিলিকন রিমুভাল হয়ে গেল, তারপরে আরো নিচে নামিয়ে দিয়ে নিয়ে মেইন অপারেশনটা কন্ডাক্ট করা হয়। অপারেশন কন্ডাক্ট করলাম, তারপরে যখন আমাদের সব রিফাইনিং প্রসেস শেষ হয়ে গেল, কিভাবে শেষ হলো সেটা আমরা বুঝবো কার্বন লেভেল দেখে। কার্বন লেভেল কি করে বুঝবো? যে যদি উপরে ফ্লেম গুলো যখন কমে যাচ্ছে তখন আমরা বুঝবো যে কার্বন লেভেল 0.1 এর নিচে চলে আসছে। কার্বন লেভেল 0.1 এর নিচে চলে আসে, আমরা ধরে নিব যে আগের অন্যান্য এলিমেন্ট গুলো অলরেডি শেষ। ঠিক আছে? তো তখন আমরা এটাকে ব্লোয়িং স্টপ করব। ব্লোয়িং স্টপ করে তারপর টিল্ট করে স্যাম্পলিং করব। সো স্যাম্পলিং করা মানে অ্যানালাইসিস করা এবং বাথ টেম্পারেচার মেজার করা। দুইটাই যদি ঠিক থাকে, যদি অ্যালোয়েডেশন প্রয়োজন করে অ্যালোয়েডেশন করব। যদি ঠিক না থাকে তাহলে আমরা রেক্টিফাইং করব। রেক্টিফাইং করে কিছুক্ষণ ওয়েট করব যাতে করে আবার এখানে হোমোজেনাইজ হয়ে যায়। তারপরে এটাকে আরো ফিল করে নিয়ে ট্যাপিং করব। যখন স্ল্যাগ চলে আসলো মুখের মধ্যে তখন এটাকে আরো ট্যাপিং করে স্ল্যাগের মধ্যে ফেলে দেওয়া। সো দিস ইজ দ্য হোল অপারেশন। ইট টেকস অ্যারাউন্ড 25 মিনিটস এবং ট্যাপ টু ট্যাপ টাইম যদি ধরি, একটা শুরু করে শেষ করে আবার একটা শুরু করা, এই সময় যদি ধরি তাহলে আমরা বলেছি যে আমাদের 40 থেকে 45 মিনিট হলো একটা আইডিয়াল টাইম। কম বেশি হতে পারে ডিপেন্ডিং অন দ্য অপারেশন। এবং রিঅ্যাকশনের কথা আমরা আলাপ করেছি যে প্রথমেই সিলিকা রিঅ্যাক্ট হয়ে যায়, সিলিকন ম্যাঙ্গানিজ, এই দুটো শর্তই হলো লো টেম্পারেচার। সো লো টেম্পারেচারের মধ্যে মোটামুটি সবই শেষ হয়ে যায়, যেহেতু এদের অ্যাফিনিটিও বেশি। কার্বন এখনো পার্টিসিপেট করতে পারে না যতক্ষণ পর্যন্ত সিলিকন ম্যাঙ্গানিজ শেষ না হয়। ঠিক আছে? সিলিকন একদম শেষ হয়ে যায়, আমরা প্রথমেই ক্যালসিয়াম অক্সাইড চার্জ করি। সো ক্যালসিয়াম অক্সাইড সিলিকন ডাইঅক্সাইডে রিঅ্যাক্ট করে সিলিকনটাকে সরিয়ে ফেলায় বাদ থেকে। সো বেসিসিটি আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে। ম্যাঙ্গানিজ কমে গেল, কিন্তু তারপরে ওইটা সেটেল ডাউন করে একটা লো লেভেলে থাকে। পরবর্তী পর্যায়ে হাই টেম্পারেচার এত করে এটা আবার কিছু ম্যাঙ্গানিজ বেড়ে যায়। তারপরে কার্বন ফার্স্ট পিরিয়ড পর্যন্ত ঠিক থাকে, কিছু চেঞ্জ হচ্ছে না। একটু বেড়ে যায় কেমিক্যাল অ্যাডজাস্টমেন্টের কারণে। এরপরে এটা ফল করতে থাকে র‍্যাপিডলি, যেহেতু সিলিকন ম্যাঙ্গানিজ বাতি শেষ হয়ে গেছে। এখন কার্বন ইজ দ্য ডমিনেটিং রিঅ্যাকশন হচ্ছে। কার্বন যখন শেষের দিকে চলে আসলো, মাঝামাঝি স্টেজে যায় নিয়ে টেম্পারেচার ভেরি হাই, সাফিসিয়েন্ট বেসিসিটি অলরেডি অ্যাটেন্ড করে গেছে। সো এবং অক্সিজেনও সাফিসিয়েন্টলি অ্যাটেন্ড করে গেছে। সো FU ইজ হাই, টেম্পারেচার ইজ হাই, বেসিসিটি ইজ হাই, আইডিয়াল কন্ডিশন ফর ফসফরাস রিমুভাল। সো ফসফরাস রিমুভাল র‍্যাপিডলি হতে থাকে। শেষের দিকে যায় নিয়ে ফল করতে থাকে, কারণ তখন তোমার এই ফসফরাস কমে গেছে। তারপরে আরেকটা কি বলবো, এই FU পরিমাণ কমে গেছে, কারণ আমরা অলরেডি মানে কি বলবো এটাকে, ব্লোয়িং বন্ধ করে দিয়েছি। বাতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। অক্সিজেন যা ছিল সব রিঅ্যাকশন করে পার্টিসিপেট করে ফেলেছে। সো ফসফরাস রিমুভালটা আস্তে আস্তে একদম স্মুথলি চলে, মানে রেট একদম কমে যায়। তো এই সিলিকন এন্ড ফাইনালি সালফার যেটা আছে,
সালফারটা খুব একটা রিমুভাল হয় না, বিকজ সালফার রিমুভাল শর্তে হলো হাই বেসিসিটি অ্যান্ড হাইলি রিডিউসিং, এবং এখানে রিডিউসিং এর কোনো অ্যাটমসফিয়ার এখানে নাই, যার কারণে সালফার রিমুভাল হয় না। যা রিমুভাল হয় সেটা হলো আচানক সালফারের সাথে অক্সিজেনের রিঅ্যাক্ট হয়ে যাওয়া। সো এই জন্য একটা স্টেডিলি কিছুটা কমে যদি সালফার রিমুভ করতে চাই, তাহলে আমাকে আরেকটা স্টেপ পার্টিসিপেট করতে হবে, যেখানে বেসিক এবং অক্সিডাইজিং এর স্ল্যাগ আছে সেটাকে ফেলে দিয়ে নতুন করে বেসিক অ্যান্ড রিডিউসিং স্ল্যাগ ফার্ম করতে হবে। রিডিউসিং স্ল্যাগ তো না, কারণ এখানে অক্সিজেনটা যাতে না থাকে, বেসিক স্ল্যাগ তৈরি করতে হবে। এটা যদি তৈরি করি তাহলে সালফার রিমুভাল করা সম্ভব। তো এই হলো আমাদের মোটামুটি আজকের যে লেকচার আছে, যার মধ্যে আমরা কেবলমাত্র টপ ব্লোন অপারেশন বেসিক অক্সাইড প্রসেস, যেটাকে আমরা বলছি এলডি প্রসেস, সেটা নিয়ে আলাপ করলাম। আমরা নেক্সট ক্লাসে বটম ব্লোন বা অন্যান্য যে প্রসেসগুলো আছে সেগুলো নিয়ে আলাপ। সো এনি কোয়েশ্চেন? স্যার লাস্টে যে স্যার আমরা স্যার ওই যে লাস্টে স্যার আয়রন অক্সাইড ছাড়া স্যার ক্যালসিয়াম অক্সাইড দিয়ে যে স্ল্যাগটা ফর্ম করি, ওইটা কি আমরা স্যার সিনথেটিক স্ল্যাগ বলতেছি, আর ওইটা কি না ল্যাডার না না রিফাইনিং? না না না, সিনথেটিক স্ল্যাগ টোটালি ডিফারেন্ট। সিনথেটিক স্ল্যাগ যখন আমরা সেকেন্ডারি মেটালজি করি, সেকেন্ডারি মেটালজি বলতে মিন করছি যে আমরা মনে করো আরো রিফাইন করতে চাই, বা আমরা এর মধ্যে ফার্নেসের মধ্যে কোনো রিফাইনিং করব না, ঠিক আছে? তখন আমরা কি করি, তখন ল্যাডেলের মধ্যে ঢেলে দেওয়ার পরে ল্যাডেলের মধ্যে আমরা সিনথেটিক স্ল্যাগ বলতে মিন করছি আমরা প্রোপ্রাইটারি স্ল্যাগ, কমার্শিয়ালি অ্যাভেলেবল স্ল্যাগ, যেখানে অনেক কিছু সব অল এগুলো মিক্স করে একটা রেডি স্ল্যাগ তৈরি, মানে কম্পোজিশন তৈরি করা আছে, সেটা জাস্ট ঢেলে দিয়ে নিয়ে একটা স্ল্যাগ তৈরি করি, ঠিক আছে? তো এটা টোটালি ডিফারেন্ট। এখানে সেরকম কিছু না, এখানে আমি স্ল্যাগ নিজে বানাচ্ছি। আমি স্ল্যাগ বানাচ্ছি কিভাবে? ক্যালসিয়াম অক্সাইড দিচ্ছি, ম্যাগনেসিয়াম অক্সাইড দিচ্ছি, ঠিক আছে? সেখানে স্ল্যাগ তৈরি হচ্ছে আমার ইচ্ছা মতো। প্রোপ্রাইটারি স্ল্যাগ ডিফারেন্ট, ওইটা আমরা সেকেন্ডারি মেটালিজম করবো তখন আবার। তো প্রোপ্রাইটারি স্ল্যাগ সবসময় দেওয়া হয় ইন দ্য লেডার, নট ইন দ্য ফার্নেস। ওকে, সো যদি কিছু না থাকে তাহলে আমরা শেষ করি। স্যার ইয়েস, আজকে স্যার কোন যে এক্সামটা হয়েছে এটা স্যার যদি আপনাকে স্যার ইমেইলে স্যার দিলে সমস্যা আছে? ইমেইলে দিয়েছিলাম স্যার, মানে স্যার হাতে লিখে স্যার স্ক্যান করে। 20 মিনিটে দেওয়া নাই ওইটা ওখানে। জি স্যার ওইটা মানে স্যার ওইটা ওইখানে তো স্যার ওই যে গ্যাপ ছিল ওইখানে স্যার হ্যাঁ, টাইপিং করে লেখার চাইতে স্যার যেহেতু স্যার টাইপিং স্পিড স্লো স্যার হাতে লিখে স্যার কাগজে স্যার স্ক্যান করে দিলে সমস্যা স্যার, ওটা স্ক্যান করে দিয়ে দিয়েছি স্যার, আচ্ছা, ইমেল করে দিয়েছি ওই টাইমের ভিতরে টাইমে স্যার 20 দিছো? মিনিটের ভিতরে। আচ্ছা, ঠিক জি আছে, স্যার। অসুবিধা নেই। তোমরা কয়জন দিছো এরকম করে? আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো, অসুবিধা নেই। শেষ করি আজকে। ওকে। আসসালামু আলাইকুম।